ওকে, ঠিক আছে। আমরা সবাই সব জায়গা থেকে লাইভ হয়ে গিয়েছি। আমরা একটু কমেন্ট গুলো দেখার ব্যবস্থা করে নিই। তারপরে আমরা হচ্ছে আচ্ছা, স্ট্রিম 2 অন হচ্ছে না? এখন হবে ইনশাআল্লাহ, হ্যাঁ? স্ট্রিম 2 অন হবে আশা করি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তোমাদের স্ট্রিম 2 যে অফ, এটা ভাইয়াকে জানানো হইছে, ভাইয়া ঠিক করে দিবে, সমস্যা নাই। ওকে? একবার চেক কইরো, তাহলে ওখান থেকে জয়েন করো। ওকে? আচ্ছা, তোমরা একটু বের হয়ে মানে ক্লাসটা থেকে একটু বের হও, হ্যাঁ? মানে এখন তো আমি ক্লাস স্টার্ট করছি না, রাইট? সো তোমরা ক্লাসটা থেকে একটু বের হও, হয়ে আবার একটু হচ্ছে ঢোকো। মানে স্ট্রিম 2 তে ঢোকো। ক্লাস থেকে একটু লিভ নাও। নিয়ে আবার হচ্ছে নতুন করে ঢোকো। বায়োলজি চ্যাপ্টারটা শেষ করে দেন আজকে। হ্যাঁ, আজকে তো বায়োলজি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমাদের এই চ্যাপ্টারটা আজকে শেষ হয়ে যাবে। আমরা নেক্সটে ৮ টা ক্লাস করব, যেটাতে যারা কোনো কিছু মিস-টিস করছো, কোনো সমস্যা হইছে, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। ওকে? টার্ন অন স্ট্রিম 2, হ্যাশট্যাগ টার্ন অন স্ট্রিম 2। আচ্ছা, একটু লিভ নিয়ে আবার হচ্ছে ঢোকো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ওকে? আমরা সবাই এটা নিয়ে খুবই অবগত যে তোমাদের মানে একটু ক্লাস করতে সমস্যা হচ্ছে অ্যাপে। এক এক দিন এক এক রকম সমস্যা হয়, বাট তোমরা একটু ধৈর্য ধরবা। ইনশাল্লাহ এটা রিওয়ার্ডও তোমরা পাবা, অবশ্যই আই প্রমিস, এটা রিওয়ার্ডও তোমরা পাবা। সো ব্যাপারটা হচ্ছে যে এই একটু ধৈর্য ধরলে ইনশাল্লাহ সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওকে? আচ্ছা, ওকে। হ্যাঁ, আমরা মোটামুটি 200 জন লাইভটা দেখতেছি। ভেরি গুড। আচ্ছা, আচ্ছা, স্ট্রিম 1 ঠিক আছে, স্ট্রিম 2 চলছে না, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে স্ট্রিম 2 তেই ক্লাস করো। একটু লিভ নিয়ে দেখো যে স্ট্রিম 2 তে ঢুকতে পারো কিনা, না হলে হচ্ছে স্ট্রিম 1 এই ক্লাস করো। ওকে? স্ট্রিম 1 এ ক্লিয়ার আছে, রাইট? যদি স্ট্রিম 1 এ ক্লিয়ার থাকে তাহলে স্ট্রিম 1 থেকে ক্লাস করো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আপু আজকে কয়টা ক্লাস হবে? আজকে দুটো ক্লাস হবে, তোমাদের ক্লাস 9 এর দুটো ক্লাস হবে। এখন একটা হচ্ছে, আবার হচ্ছে রাত 8টায় একটা ক্লাস হবে। ওকে? দুটো ক্লাস হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের মধ্যে দেখি হচ্ছে ডিএমসি রেজাল্ট নিয়ে একটা উত্তেজনা কাজ করতেছে। কারণ অনেকের বড় ভাইয়া আপু হচ্ছে মানে চান্স পাইছে বা পরীক্ষা দিছিল, রাইট? এই কারণে, তাই না? আচ্ছা, ওকে। তো চলো আমরা ক্লাসটা স্টার্ট করে দিই। হ্যাঁ, আমরা সবাই মোটামুটি অনেক মানুষজন জয়েন করে ফেলছি। তো আমরা চলো ক্লাসটা স্টার্ট করে দিই। ঠিক আছে? আচ্ছা, ওকে। সো আমরা আমাদের এই চ্যাপ্টারে দুটো ক্লাস সবার জন্য ওপেন রাখছিলাম। এই ক্লাস দুটো তোমরা হচ্ছে তোমাদের যেই গ্রুপটা আছে, অর্থাৎ তোমাদের ক্লাস 9 এর যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতেও তোমরা দেখতে পারবা প্রথম এবং দ্বিতীয় ক্লাসটা। বাট যাদের আমাদের প্রথম ও দ্বিতীয় ক্লাসটা মিস হয়ে গিয়েছে, যারা মনে করতেছো যে অত লং ক্লাস করব না, তাদের জন্য একটা সুখবর আছে। যদিও করে নিলে ভালো, কারণ ক্লাস 9 এ তোমরা সবেমাত্র উঠছো, তো সবগুলো ক্লাস আসলে করে নিলে বেটার হবে। বাট যারা মনে করতেছো করবা না, তাদের জন্য পরামর্শ হচ্ছে তারা আজকের ক্লাসটা করো আর নেক্সট ক্লাসটা করো, কারণ নেক্সট ক্লাসে আমি সব কিছু একসাথে অ্যাকুমুলেট করে দিব। ওকে? আচ্ছা, আপু একটা চ্যাপ্টার কতদিন পর পর রিভিশন দেওয়া উচিত? দেখো, এখন তোমরা চ্যাপ্টার গুলো পর 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 পড়ে যাও, ঠিক আছে? এরপরে তোমরা যখন ঈদের একটা গ্যাপ পাবা না, ওই টাইমটাতে তোমরা রিভিশন দিও, বা পরীক্ষার আগে রিভিশন দিও। কারণ এখন তো আসলে বইগুলো তোমরা নতুন পেয়েছো, এখন তোমাদের সবগুলো অধ্যায় মানে পড়তে হবে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত আসলে তোমরা কোনো কিছু রিভিশন দেওয়ার টাইম পাবা না। এটাই খুব অবভিয়াস ব্যাপার, কারণ সবগুলো সাবজেক্টের সবগুলো টপিক পড়তে হবে। সো এটা হচ্ছে দরকার। হ্যাঁ, আচ্ছা, স্ট্রিম 2 লাগবে না, সবাই স্ট্রিম 2 বন্ধ করো, সবাই যেটাতে আসো এটাতেই থাকো। ওকে? আচ্ছা, বই দেয় নাই, এক্সাম কি হবে স্কুল? বই দেয় নাই যেহেতু এক্সামটা একটু লেটে স্টার্ট হতে পারে, যেহেতু বই নিয়ে একটা ইস্যু ক্রিয়েট হচ্ছে। বাট বই দিছে কি না দিছে এটাতে কোনো যায় আসে না, কেন জানো? কারণ ডিসেম্বর মাসেই 9 এর বার্ষিক পরীক্ষাটা হবে, আর তুমি হচ্ছে জানুয়ারি মাসেই ক্লাস 10 এ উঠে যাবা। তো এই অধ্যায়টা আসলে তোমাকে পড়তে হবে। সো বই দেয় নাই, পিডিএফ তো আছে অবশ্যই, পিডিএফ পড়াশোনা করতে পারো, আর ক্লাসটা পড়াশোনা করলে এনাফ, কারণ ক্লাসে বইয়ের স্লাইডটাই দেখানো হয়। আচ্ছা, সো তোমরা কারা কারা আমাকে চেনো বলো তো? কারা কারা আমাকে চেনো বলো তো? আপু আজকে কয়টা ক্লাস হবে? আজকে দুটো ক্লাস হবে, ঠিক আছে? কনফিউশন ক্রিয়েট হওয়ার কিছু নাই। তোমাদের গ্রুপে তোমাদের আবিদ আপু পোস্ট দিয়েছিল মনে হয়, হচ্ছে বা না দিলেও সমস্যা নেই, আমি বলে দিচ্ছি যে দুটো ক্লাস হবে আজকে। ওকে? আজকে দুটো ক্লাস হবে, একটা 6টায় ক্লাস এখন হচ্ছে, আর একটা 8টায় আবার ক্লাস হবে। আচ্ছা, ওকে। আচ্ছা, কে চেনো না সেটা বলো, যে কে চেনো না আমাকে সেটা বলো, ঠিক আছে? আচ্ছা,
তো আমি হচ্ছে তোমাদের তন্দ্রা আপু, আমি বর্তমানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি। আজকে আমার মাস্টার্স এর ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে এবং আমি হচ্ছে পরীক্ষা দিয়ে দুপুরে পরীক্ষা দিয়ে এখন তোমাদের ক্লাস নিতে এসেছি। ওকে, আচ্ছা, তো চলো আমরা হচ্ছে ক্লাসটা স্টার্ট করে দিই। আচ্ছা, আজকে না আমরা খুবই সহজ সহজ জিনিস পড়বো এবং আজকের একটা জিনিস হচ্ছে আমাদের পরীক্ষায় আসার মতো খুবই ইম্পর্টেন্ট। তো ওই জিনিসটা আমরা হচ্ছে একদম মানে কিভাবে মনে রাখার টেকনিক ফলো করে মনে রাখতে হবে, কিছু যেন মুখস্থ করা না লাগে সেটা দেখবো। আর সাথে সাথে আরেকটা মজার ব্যাপার হচ্ছে হবে, সেটা হচ্ছে আমরা বৈজ্ঞানিক নাম বুঝি না, যে যেমন মানুষের বৈজ্ঞানিক নাম কি বলতো, হোমো স্যাপিয়েন্স। এই যে মানুষের বৈজ্ঞানিক নাম যে হোমো স্যাপিয়েন্স, এই হোমো স্যাপিয়েন্স নামটা আমাদের সবার যেরকম মুখস্থ, এরকম আরো সবকিছুরই তো সায়েন্টিফিক নাম আছে। আমাদের এই অধ্যায়ের বইয়ের লাস্টে যে 10-11টা জীবের সায়েন্টিফিক নাম আছে, ওই সায়েন্টিফিক নামগুলো আমরা মজার মজার গল্প শিখে মুখস্থ করব, ঠিক আছে? মজার মজার গল্প শিখে মুখস্থ করবো, মানে তোমার যেন প্রেশার না লাগে। কারণ অনেক সময় কমার্কে আমাদের চলে আসে, মনে করো জাতীয় ফুলের সায়েন্টিফিক নাম লেখো, বা নিচের কোনটি জাতীয় ফুলের সায়েন্টিফিক নাম, বা সায়েন্টিফিক নাম দিয়ে বলে এটা কোন জীবের সায়েন্টিফিক নাম, এরকম এমসিকিউ কিন্তু আমাদের আসতে দেখা যায়। তো আমাদের এগুলো জানতে হবে, হ্যাঁ। আর পরবর্তীতে আমাদের অনেক সায়েন্টিফিক নাম পড়া লাগবে। যেরকম তোমরা কি জানো যে আমি হচ্ছে যে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে পড়াশোনা করি, আমি প্রচুর সায়েন্টিফিক নাম পারি, প্রচুর, হ্যাঁ। মানে অনেক সময় অনেক কিছু ভুলে যাই। এমন কি আমাদের একটা কোর্স ছিল যেখানে 500, কত বলতো, এটা একটু বড় করে নিই, 500 সায়েন্টিফিক নাম পড়ে আমাকে পরীক্ষা দিতে হয়েছে। 500 সায়েন্টিফিক নাম, চিন্তা করতে পারো, একটা সাবজেক্টে 500 সায়েন্টিফিক নাম পড়তে হয়েছে। ওই সাবজেক্টটা কি ছিল জানো? ওই ওই কোর্সটার নাম কি ছিল? তোমরা একটু গেস করো তো, ওই কোর্সটার নাম কি ছিল? ওই কোর্সটার নাম ছিল ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি কোর্স ছিল। আমরা জানি না ট্যাক্সোনমি কোর্স মানে হচ্ছে কি, ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস, তাই না? আচ্ছা, এগুলো জেনে কি করব? টু বি ভেরি অনেস্ট, দেখো, তুমি সবকিছুই যখন চিন্তা করবা যে এটা জেনে কি করব, ওটা জেনে কি করব, আসলে খুব একটা বেশি কোনো কিছুরই তুমি সিগনিফিকেন্স পাবা না। কিন্তু তোমাকে আজকে সায়েন্টিফিক নাম পড়তে পড়তে শিখাবো যে সায়েন্টিফিক নাম জানলেও অনেক কিছু জানা যায়। যেরকম আমি যখন সায়েন্টিফিক নাম পড়ছি, ফ্যামিলি পড়ছি, ক্লাস পড়ছি, তখন আমি খুব মজার মজার ব্যাপার জানছি। যেরকম শসা, লাউ, কুমড়া, বিশেষ করে শসা, লাউ, এগুলো হচ্ছে একই ফ্যামিলিভুক্ত হচ্ছে প্লান্টস, হ্যাঁ। তারপরে তোমার হচ্ছে বাঁধাকপি, তারপরে ফুলকপি, তারপরে ব্রকলি, এগুলো আবার একই ফ্যামিলিভুক্ত প্লান্ট। এই যে তুমি এটা জানার পরে কি হলো, যে তুমি যদি একটা প্লান্ট না পাও, তাহলে তুমি একটা ভেজিটেবল যদি না পাও, ওইটার চাহিদা তুমি আরেকটা ভেজিটেবলকে দিয়ে তুমি পূরণ করতে পারো, ঠিক আছে? এরকম অনেক মজার মজার বিষয় সম্পর্কে এটা হচ্ছে জানা যায়। আচ্ছা, স্ট্রিম টু স্টেবল কম্পেয়ার টু হচ্ছে স্ট্রিম 1। আচ্ছা, যারা স্ট্রিম 2 তে আছো, মানে 1 এ আছো, তারা 1 থেকে দেখো, 2 তে আছো যারা, হচ্ছে 2 থেকে দেখো, ঠিক আছে? আচ্ছা, সো চলো আমরা ক্লাসটা স্টার্ট করে দিই। আমরা জানি যে ক্লাসিফিকেশন করতে গেলে আমাদের এই জিনিসটা লাগে। এই যে তোমরা যারা বলো যে আমরা বই পাই নাই, তারা এই জিনিসটা একটু মুখস্থ করতে পারো, হ্যাঁ। বই যেহেতু পাও নাই, এই জিনিসটা মুখস্থ করতে পারো। কি বলো তো? জগৎ বা রাজ্য, রাজ্যের আরেকটা নাম হচ্ছে জগৎ। জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই জিনিসটা তোমরা একটু মেমোরাইজ করতে পারো। এখন তোমাদেরকে কি বলেছিলাম, যে অনেকগুলো গ্রাম মিলে একটা শহর, অনেকগুলো গ্রাম মিলে একটা শহর, অনেকগুলো শহর মিলে একটা জেলা, অনেকগুলো জেলা মিলে একটা বিভাগ, অনেকগুলো বিভাগ মিলে একটা দেশ, অনেকগুলো দেশ মিলে একটা মহাদেশ। তাহলে তোমরা আমাকে এবার একটা প্রশ্নের উত্তর দাও, এখানে যতগুলো আমাদের ট্যাগজা আছে বা যতগুলো ধাপ আছে, সব থেকে বেশি জীব আমরা কোথায় পাবো? সব থেকে বেশি জীব আমরা কোথায় পাবো? সব থেকে বেশি জীব কি আমরা প্রজাতির মধ্যে পাবো, নাকি সবচেয়ে বেশি জীব আমরা গণের মধ্যে পাবো, না কোনটার মধ্যে? এর মধ্যে সব থেকে বেশি জীব, মানে হাতে গুনে যদি আমরা চিন্তা করি যে প্রজাতিতে আমার 10টা জীব থাকলে গণে কয়টা জীব থাকবে, এরকম যদি আমি ভাবি, তাহলে সব থেকে বেশি জীব আমরা কিসে পাবো বলো তো? আচ্ছা, অনেকেই অ্যান্সার দিয়েছে হচ্ছে কিংডম, দুই একজন অ্যান্সার দিয়েছে হচ্ছে স্পেসিস। দেখো, অনেকগুলো স্পেসিস মিলে অনেকগুলো গণ, অনেকগুলো গণ মিলে অনেকগুলো গোত্র, তার মানে এগুলো একটা একটা করে যখন হচ্ছে, তখন রাজ্য কি, রাজ্য হচ্ছে অনেক বড় একটা জিনিস না? যেমন দেখো, অনেকগুলা মানে জেলা মিলে একটা জাস্ট বিভাগ,
এখন বিভাগের মধ্যে যত জিনিস থাকবে, এই বিভাগকে ছাপিয়ে যখন দেশ হবে, দেশকে ছাপিয়ে যখন মহাদেশ হবে, সেই মহাদেশের মধ্যে জিনিসপাতিগুলো আরো বেশি বেশি থাকবে না? তাহলে সব থেকে বেশি আমার হচ্ছে জীব থাকবে রাজ্যে, সব থেকে বেশি জীব থাকবে আমার রাজ্যে। এবং এই জিনিসটা আমাদেরকে সবাই বলা শিখতে হবে, ইংলিশটা সহ। প্রথমে বাংলাটা পড়তে পারি, চাইলে আমরা উপর থেকে পড়তে পারি, চাইলে আমরা নিচ থেকে পড়তে পারি। আমাদের শ্রেণীবিন্যাসে তাহলে মূলত কয়টা ধাপ আছে বলতো? শ্রেণীবিন্যাসের ধাপ আছে হচ্ছে 7টা, এবং এই 7টা ধাপ হচ্ছে আমাদের পরপর পরপর জানতে হবে। এখানে সবচেয়ে নিচের ধাপ হচ্ছে প্রজাতি, সবচেয়ে উপরের ধাপ বা সবচেয়ে বড় ধাপ হচ্ছে আমাদের রাজ্য। তার মানে এইটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম একক, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো এটা আমাদের গেল, এই জিনিসটা আমরা তো বুঝলাম। এরপরে যদি আমরা আসি, আমরা প্রজাতির সংজ্ঞা অনেকে অনেক কিছু বুঝি না। আমি এখন খুব মজা করে প্রজাতির সংজ্ঞাটা বুঝাবো। দেখো, তুমি একটা চিন্তা করো, আম গাছের সাথে কখনো জাম গাছের বিয়ে হয়? হয় না। আম গাছের সাথে সবসময় আম গাছেরই বিয়ে হয়, এবং আম গাছের সাথে আম গাছের বিয়ে হলে কি তৈরি হয়? নতুন একটা বাচ্চা আম গাছ তৈরি হয়। এই বাচ্চা আম গাছ ওই পুরাতন আম গাছকে আবার কি দিতে পারে? নাতি নাতনি দিতে পারে। এটাই স্পেসিস বা প্রজাতির কনসেপ্ট, যারা হচ্ছে দেখতে সর্বাধিক একরকম। যেরকম আম আর জাম দেখতে একরকম না, সবগুলো আম দেখতে একরকম। সবগুলো আম বলতে আমি বোঝাতে চাচ্ছি ল্যাংড়া, ফজলি, আম্রপালি, তারপর হচ্ছে আমাদের নাক ফজলি, তারপর হচ্ছে একটা কি যেন আছে, হাড়ি ভাঙা আছে। তোমাদের পছন্দের আম কোনটা বলো তো? তোমাদের পছন্দের আম কোনটা বলো তো? আচ্ছা, আম্রপালি আম পছন্দ, তাই তো? আচ্ছা, আমার পছন্দের আম হচ্ছে খুব এক্সেপশন আম, তোমরা এটা হয়তো অনেকে খাও নাই, এটা হচ্ছে নাগফজলি আম। আম্রপালি আম তো অনেক মিষ্টি, বাট নাগফজলি আম হচ্ছে অতটা মিষ্টিও না, আবার টকও না, কোনো ধরনের আঁশ নাই। যেরকম হচ্ছে আমাদের আহ আম্রপালি আমে কোনো আঁশ থাকে না, বাট আম্রপালি আম আমার কাছে মনে হয় একটু বেশি মিষ্টি, ঠিক আছে, এই জন্য আমার ভালো লাগে না। আচ্ছা, সো এই যে আমাদের সব রকম ভ্যারাইটি, মানে প্রজাতিকে ভাঙলে পাওয়া যায় ভ্যারাইটি, এই ভ্যারাইটি অফ হচ্ছে আম কি হয়, দেখতে হচ্ছে একই রকম, সবগুলো আমের বৈশিষ্ট্য একই রকম, বৈচিত্র্য একই রকম। এই আম্রপালি আমের সাথে কিন্তু আমরা চাইলে নাগফজলি আমের বিয়ে দিতে পারি, এবং এখান থেকে যে আমটা তৈরি হবে সেই আমটা পরবর্তীতে আবার বাচ্চা দিতে পারবে, তাই না? কিন্তু যদি আমরা আমের সাথে জামের বিয়ে দেই, আম এবং জাম মিলে যে ফলটা দিবে, সেই ফলটা, আমার প্রথম কথা ফল দিবে কিনা এটা সন্দেহ আছে, দ্বিতীয় কথা ও যদি ফল দিয়েও ফেলে, তাহলে ও হচ্ছে সেটাকে বাচ্চা তৈরি, মানে উর্বর, এই যে এখানে একটা কথা আছে, উর্বর সন্তান তৈরি করতে পারবে কিনা এটা একটা ডাউট আছে। তার মানে প্রজাতিরা নিজেদের মধ্যে যৌন প্রজনন করে একটা বাচ্চা দেয়, সেই বাচ্চা আবার ক্যাপাবল হয় অন্য আরেকটা বাচ্চা দিতে। অর্থাৎ উর্বর সন্তান বলতে আমরা বুঝাই যে এমন সন্তান যে পরবর্তীতে বাচ্চা দিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, সো এই কিন্তু অনুরূপ দৈহিক গঠন বিশিষ্ট নিকটতম জীবগোষ্ঠী হতে সম্পূর্ণ আলাদা, কিন্তু তারা আমাদের জীবগোষ্ঠী হতে কিন্তু সম্পূর্ণ আলাদা হবে, মানে অন্য যে জীবগোষ্ঠী হতে তারা আলাদা হবে। তাহলে প্রজাতির সংজ্ঞাটা আসলে কোন জায়গায়? প্রজাতির সংজ্ঞাটা আসলে এই জায়গায় যে ওদেরকে দেখতে একই রকম হতে হবে, ওদের মধ্যে সব থেকে বেশি মিল থাকতে হবে। দেখতে একই রকম বললে শুধু হবে না, সব থেকে বেশি মিল থাকতে হবে, এবং ওরা নিজেদের মধ্যে প্রজনন করলে যে বাচ্চাটা দিবে, ওই বাচ্চা আবার পরে বাচ্চা দিতে পারবে। এই জিনিসটাকে আমরা প্রজনন বলি। যেরকম আমরা যদি গরুর সাথে ছাগলের একটা বাচ্চা তৈরি করার চেষ্টা করি, সেই বাচ্চা হবেও না, বাই চান্স হয়ে গেলে সেই বাচ্চা পরবর্তীতে বাচ্চা দিতে পারবে না। যেরকম একটা প্রচলিত কথা আছে, খেচর বলে আমরা একটা প্রাণী জানি, যেটা হচ্ছে ঘোড়া এবং গাধার মিলনের ফলে হয়েছে। এই খেচর কিন্তু উর্বর না, মানে খেচর কিন্তু পরবর্তীতে বাচ্চা দিতে পারে না, ঠিক আছে? আমরা বুঝতে পারি, আমরা এই জিনিসটা আশা করি বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা, স্ক্রিন কি দরকার আছে? তোমরা তো অলরেডি মানে এখান থেকে ক্লাস করতেছো, সো আই হোপ যে কোনো সমস্যা হচ্ছে না, তাই না? আচ্ছা, ঠিক আছে, তো চল আমরা পরের স্লাইডটাতে চলে যাই। আচ্ছা, শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, এইটা আমি অলরেডি বুঝাইছি, যে কোন একটা কিছু যদি কিংডম হয় বা কোনো কিছু ক্লাস হয়, তাহলে ওইটার আগের জিনিস ওটাকে বড় করলে আমরা সুপার কিংডম পাই। যেরকম আমরা প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া এদেরকে সুপার কিংডম 2 বা ইউক্যারিওটা নাম দিতে পারি। আর যখন কোনো কিছুকে আমরা ভেঙে ছোট করি, তখন আমরা ওটাকে
সাব কিংডম বলতে পারি, মানে ওটাকে আমরা ভেঙে ছোট করতেছি। হ্যাঁ, আচ্ছা আমি একটু চেক করতেছি যে তোমাদের স্ট্রিম 2 টা হচ্ছে কিনা। হ্যাঁ, আমি এটা একটু চেক করতেছি, 1 সেকেন্ড। আচ্ছা, স্ট্রিম 2 টা কি আমাদের অফ আছে? একটু চেক। আচ্ছা আমি চেক করতে বলছি, ঠিক আছে, যে স্ট্রিম 2 হচ্ছে সমস্যা কিনা। জানাচ্ছে, জানালে আমি তোমাদেরকে জানাচ্ছি। ওকে, আমি চেক করতে বলছি। ঠিক আছে, তো এখন আমরা যে প্রশ্নটা পড়বো, এই প্রশ্নটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। আমি 2018 সালে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা দেই। এই 2018 সালের পর থেকে ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন পরীক্ষাটা পুনরায় চালু হয়, মানে অনেক আগে রিটেন পরীক্ষা ছিল, আবারও রিটেন পরীক্ষাটা পুনরায় চালু করা হয়, তবে হাফ রিটেন এবং হচ্ছে হাফ এমসিকিউ আসে। সেইখানে এই প্রশ্নটা দেয়া হয়েছিল যে মানুষকে ক্লাসিফাই করো, মানে মানুষের কিংডম, তারপর ফাইলাম, ক্লাস, অর্ডার, এগুলো হচ্ছে লিখো, এটা আসছিল। ঠিক আছে, সো ওই সময়ে মানে ইন্টারের যে বই, জুওলজি বই, ওটাতে কোথাও কিন্তু হিউম্যান ক্লাসিফিকেশন ছিল না। ঠিক আছে, কিন্তু তারপরেও এটা এসেছিল। এটা আসলে কোথা থেকে এসেছিল বলতো? এটা আসলে হচ্ছে আমাদের, আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব, আমাদের বিদ্যালয়ের বই থেকে আসলে আসছিল। ওকে, অর্ডার এগুলো কি ইটিসি কি সাব কিংডমের মধ্যে পড়ে? ফাইলাম ক্লাস না। দেখো ব্যাপারটা হচ্ছে, আমরা কিংডমকে বলতে পারি যে কিংডম ক্যান বি ক্লাসিফাইড ইনটু 3 ফাইলাম, যে একটা কিংডমকে ভাঙলে আমি 3টা ফাইলাম পাই, এটা আমি বলতে পারি। একটা ফাইলামকে ভাঙলে আমি 3টা ক্লাস পাই, আমি এটা বলতে পারি। বাট একটা কিংডমকে আমরা চাইলে, আমাদের যদি মনে হয় যে আমরা ফাইলামে যাইতে চাচ্ছি না, তাহলে আমরা সেটাকে সাব কিংডমের আন্ডারে নিয়ে যেতে পারি। যে একটা কিংডমকে আমি ভাঙবো, সেই কিংডমকে ভেঙে আমি হচ্ছে কয়েকটা সাব কিংডম দিব, এবং এক একটা সাব কিংডম পরবর্তীতে বিভিন্ন ফাইলাম দিবে। ঠিক আছে, আর অনেকগুলো কিংডম একসাথে করলে আমি সুপার কিংডম পাবো। জিনিসটা হচ্ছে এরকম, মানে ব্যাপার হচ্ছে অনেক সময় আমরা তো বিভাগ বুঝলাম, যে মনে করো যে আমাদের কুষ্টিয়া, যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, এগুলো সবগুলো নিয়ে আমাদের হচ্ছে খুলনা বিভাগ। এখন আমরা চাচ্ছি যে খুলনা বিভাগকে আমরা একটা উপবিভাগ বলবো। এখন কুষ্টিয়া যখন হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ হয়, তখন বৃহত্তর হচ্ছে জেলা ছিল, মানে কুষ্টিয়াকে ভেঙে পরবর্তীতে অনেকগুলো জেলা করা হয়, যেটা হচ্ছে তোমার মাগুরা, তারপরে আমাদের মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপরে ঝিনাইদহ, এই জেলাগুলো করা হয়। তো আমি চাইতেছি কুষ্টিয়াকে আমি একটা উপবিভাগ নাম দিব। ঠিক আছে, সো কুষ্টিয়া উপবিভাগ, এই কুষ্টিয়ার আন্ডারে কি কি জেলা আছে আমি তখন বলছি। আমি কিন্তু চাইলে বিভাগ থেকে ডাইরেক্ট জেলায় যেতে পারতাম, কিন্তু আমি বিভাগ থেকে ডাইরেক্ট জেলায় না গিয়ে কিছু উপবিভাগ বলতেছি, আমি চাইলে এটা করতে পারি। ঠিক আছে, জিনিসটা হচ্ছে কনসেপ্টটা এমন। তো এখন আমরা দেখব হিউম্যান কোন কিংডমের আন্ডারে পড়ে। এখন তোমরা আমাকে বলো, আমরা যে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জে, প্লান্টি, অ্যানিমিলিয়া পড়ছি, আমরা অন্য কিছু পারি বা না পারি, যে কোনো একটা অর্গানিজম কোন কিংডমের আন্ডারে পড়ে, এটা আমরা সবাই বলতে পারি না? সবাই একটু বলো, এটা কি আমরা সবাই বলতে পারি কি পারি না? ঠিক আছে, এটা আশা করি আমরা সবাই বলতে পারি যে রাজ্য অ্যানিমিলিয়া। এখানে অ্যানিমিলিয়ার যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো আছে, এটা এমন বলার মতো কিছু না। এরপরে রাজ্য অ্যানিমিলিয়াকে আমরা একটা পর্বে ভাগ করছি, যেটা হচ্ছে আমাদের করডাটা পর্ব। করডাটা কারা? যাদের জীবনের কোন একটা পর্যায়ে নটোকট থাকে। এখন হোয়াট ইজ দ্য নটোকট, আমরা এটা একটু শিখবো। দেখো চলো, যে আমরা নটোকট জিনিসটাকে এটা শিখবো। দেখো, আমরা যখন ছোট ছিলাম বা ভ্রূণ ছিলাম, তখন আমাদের মেরুদণ্ডটা নটোকট ছিল। এই নটোকটটা পরবর্তীতে মেরুদণ্ড হয়ে যায়, অর্থাৎ মেরুদণ্ডের আগের ভার্সন হচ্ছে নটোকট। আমাদের প্রথমে বডিতে নটোকট থাকে, সেটা হচ্ছে নরম, এরপরে শক্ত যে জিনিসটা হয় সেটাকে আমরা নটোকটের পরে শক্ত যে জিনিসটা হয় সেটাকে আমরা মেরুদণ্ড বলতে পারি। সো নটোকট কি? নটোকট হচ্ছে একটা নরম, নমনীয়, অখণ্ডায়িত দণ্ডাকার অঙ্গ। আমরা বললাম নরম, নমনীয়, অখণ্ডায়িত, এটার কোনো খণ্ড নাই, যেরকম মেরুদণ্ডের খণ্ড খণ্ড আছে, এরকম এটার কোনো খণ্ড নাই। মেরুদণ্ডের খণ্ডগুলোর নাম কি বলতো? আচ্ছা,
আমাদের দিক থেকে এখন স্ট্রিম 2 চলতেছে, ঠিক আছে? আমরা চেক করে বলতেছি যে স্ট্রিম 2 চলতেছে। সো আই হোপ যে তোমাদের সমস্যা হবে না। ওকে? আচ্ছা, তোমরা মনে হয় ক্লাস থেকে লিভ নিছো সবাই, রাইট? স্ট্রিম 2 তে জয়েন করার জন্য, রাইট? আচ্ছা, তোমাদের ফিডব্যাকটা কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, হ্যাঁ? তোমরা ফিডব্যাক দিলেই কিন্তু আমরা সেটা ঠিক করতে পারি। সবাই একটু জয়েন হয়ে নিক তাহলে। এখন ঠিক আছে না? একটু বলো তো। আচ্ছা, অনেকে লিখছে ওয়ার্কিং, দ্যাট মিনস ওয়ার্ক করতেছে। অনেক সময় দেখো আমি একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে আমরা স্বীকার করে নিচ্ছি এটা আমাদের এন্ডেরই সমস্যা, যে আমাদের অ্যাপে একটু সমস্যা হচ্ছে। বাট অনেক সময় থাকে যে আমাদের ফোনের কোয়ালিটির কারণে আমাদের হচ্ছে অ্যাপটা একটু মানে কাজ করতে কষ্ট পায়, মানে ফোন যদি একটু পুরাতন হয়, একটু হ্যাং করে, সেই ফোন দিয়ে কাজ করতে আমাদের অনেক সময় এরকম সমস্যা হতে পারে, ঠিক আছে? সো আই হোপ যারা ওয়ার্কিং বলতেছো তারা স্ট্রিম 2 থেকে ক্লাস করো। একটু বের হয়ে গিয়ে ঢুকলে আই হোপ যে হচ্ছে ক্লাস করবে। আর যাদের হচ্ছে মানে হচ্ছে না তারা স্ট্রিম 1 থেকেই ক্লাস করো। ওকে? স্লো পড়ান, আর কত স্লো পড়াবো বলো? অনেক স্লো যাচ্ছি। ওকে, অনেকে লিখছে স্ট্রিম হচ্ছে পারফেক্ট চলতেছে। ঠিক আছে, স্পেসিসের স্লাইডটা আরেকবার দেখাবেন প্লিজ, এই যে স্পেসিসের স্লাইডটা, এই যে স্পেসিসের স্লাইডটা। ওকে? আচ্ছা, সো এখন আমরা আর স্ট্রিম নিয়ে কোনো কথাবার্তা না বলি ক্লাসের মধ্যে। আমরা এখন হচ্ছে না, আপনি অনেক ফাস্ট বলেন। আচ্ছা, আমি একটু দ্রুত কথা বলি, বাট পড়াচ্ছি তো ফাস্ট না, রাইট? পড়াচ্ছি তো স্লো, অনেক স্লো পড়াচ্ছি। কেবল দেখো এতক্ষণে কয়টা স্লাইড পড়ছো তুমি? 2টা না 3টা স্লাইড পড়ছো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এবার আমি একটু স্লো যাব। দেখো, যদি অনেকই স্লো যাচ্ছি, তারপরও দেখো সেটা হচ্ছে এই যে আমাদের নটকটটা হচ্ছে নরম নমনীয় অখণ্ডায়িত দণ্ডাকার অঙ্গ। এইটার ঘটনাটা আসলে কি? এটার ঘটনাটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর পৃষ্ঠদেশ বরাবর এটা হয় সারা জীবন থাকে অথবা ভূন্নীয় পর্যায়ে থাকে। মানে অনেকের নটকটটা পরবর্তীতে মেরুদণ্ড হয়, অনেকের হয় না। যাদের নটকট মেরুদণ্ড হয় তাদেরকে আমরা বলি ভার্টিব্রাটা বা ভার্টিব্রেটস, কারণ ওদের ভার্টিব্রেটস থাকে। ভার্টিব্রেটস মানে হচ্ছে আমাদের মেরুদণ্ড। তোমরা এখন সবাই আমাকে বলবা মেরুদণ্ড, এই মেরুদণ্ডের ছোট ছোট যে অংশগুলো আছে, মেরুদণ্ডের অংশগুলোর নাম কি? এটা একটু আমাকে বলবা, মেরুদণ্ডের অংশগুলোর নাম কি? এই যে ছোট ছোট যে অংশগুলো আছে না, এখানে অনেকগুলা অনেকগুলা জিনিস জয়েন্ট হয়ে তো একটা মেরুদণ্ড করে। তো এই ছোট ছোট অংশের নামটা কি? এটা কে বলতে পারো দেখি? আচ্ছা, অনেকে লিখছে স্পাইন, অনেকে লিখছে কশেরুকা। হ্যাঁ, মেরুদণ্ডের প্রত্যেকটা অংশের নাম হচ্ছে আমার কশেরুকা, কশেরুকা, ঠিক আছে? তো এই কশেরুকা যাদের থাকে, কশেরুকা দিয়ে যাদের হচ্ছে মেরুদণ্ড থাকে, এই কশেরুকা এবং মেরুদণ্ডওয়ালা প্রাণীদেরকে আমরা ভার্টিব্রেটস বলতেছি। তাহলে ইনভার্টিব্রেটস কারা? এরা হচ্ছে আমার ভার্টিব্রেটস। যেমন দেখেছি ফিশ, অ্যামফিবিয়ান মানে উভচর, তারপর আমাদের রেপটাইলস, বার্ডস, ম্যামালস, এবং এই সাইডে আছে আমার হচ্ছে কিছু ওয়ার্মস মানে কৃমি, তারপর আমাদের স্টারফিশ, জেলিফিশ, স্পঞ্জেস, আর্থ্রোপোডস মানে হচ্ছে আমাদের চিংড়ি মাছ কিন্তু অমেরুদণ্ডী, চিংড়িকে আমরা মাছ বলি, আসলে চিংড়ি মাছ না, অমেরুদণ্ডী, তেলাপোকা, প্রজাপতি, এরা সবাই অমেরুদণ্ডী প্রাণী, রাইট? তারপর হচ্ছে আমাদের মলাস্কা আছে, এরা সবাই আমাদের হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। সবাই কি ক্লিয়ার হয়েছে এই ব্যাপারটা? আশা করি সবাই আমরা ক্লিয়ার হয়েছি, রাইট? আচ্ছা, এখন আচ্ছা, এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। এটা কি বলতো? এইটা হচ্ছে আমাদের কচ্ছপ, হ্যাঁ, বা টার্টল অর টর্টুইস। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ও আসলে কি? টার্টল আর টর্টুইস কি একই জিনিস নাকি এদের মধ্যে পার্থক্য আছে? এবং সেকেন্ড প্রশ্ন হচ্ছে, এরা কি উভচর নাকি এরা, মানে এই যে 5টা জিনিস দেখছো, এই 5টার মধ্যে এরা কোনটার মধ্যে পড়ে? কচ্ছপের কিন্তু মেরুদণ্ড আছে, এটা আমি তোমাকে বলে দিলাম, বাট এই 5টার মধ্যে কচ্ছপ আসলে কোনটার মধ্যে পড়ে? প্রথমের জিনিস বলছি যে কচ্ছপ হচ্ছে এই 5টার মধ্যে কোনটার মধ্যে পড়ে সেটা বলবা।
সেকেন্ড যেটা তোমরা বলবা সেটা হচ্ছে কচ্ছপের ইংলিশ যে আমরা বুঝি, কচ্ছপ আর কাছিম দুটো কিন্তু ব্যাপার আছে, একটা আছে টর্টুইজ আর একটা হচ্ছে টার্টল। আমরা সবাই পড়ছি না স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এবং হচ্ছে সবাই আমরা হেয়ার এবং টর্টুইজের গল্পটা জানি, তাই না? সো ওই গল্পে আসলে কে ছিল? হেয়ার ছিল, মানে সরি, টর্টুইজ ছিল নাকি হচ্ছে টার্টল ছিল? ওকে, র্যাবিটের সাথে খরগোশের সাথে আমার কে ছিল? টর্টুইজ ছিল না টার্টলস ছিল? আচ্ছা দেখো, একজন লিখছে মলাস্কা। আচ্ছা, কচ্ছপকে জিজ্ঞেস করলে ম্যাক্সিমাম মানুষই মলাস্কা বলে, যেহেতু কচ্ছপের একটা বড় খোলস আছে। কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম যে এটা হচ্ছে ইনভার্টিব্রেটস না, এটা ভার্টিব্রেটস। আর ভার্টিব্রেটস এর মধ্যে আমার হচ্ছে মলাস্কা পড়ে না, মানে শামুক হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, এদের মেরুদণ্ড নাই, আর এদের হচ্ছে আমার মেরুদণ্ড আছে। সো এরা ভার্টিব্রেটস এর মধ্যে পড়ে। তার মানে এরা হয় উভচর হবে, নয়তো এরা সরীসৃপ হবে, নয়তো এরা ফিশ হবে, নয়তো এরা হচ্ছে ম্যামালস হবে মানে স্তন্যপ্রায়ী হবে, অথবা এরা অ্যাভিস হবে মানে পাখি হবে। ঠিক আছে? সো আমাদের কনফিউশনটা বাড়ছে কোথায়? উভচর মানে সবাই তোমরা খুব কনফিডেন্টলি বলছি, রাইট? আচ্ছা, এটা উভচর না। ইয়েস, ইউ হেয়ার্ড ইট রাইট, এটা উভচর না। হাসান উদ্দিন লিখেছে রেপটাইলস। ইয়েস, এটা হচ্ছে আমাদের রেপটাইলস। এটা রেপটাইলস কেন? দেখো, আমরা কিন্তু কুমিরকে উভচর বলতে পারি, কিন্তু কুমিরকে আমরা উভচর বলি না। কুমিরও কিন্তু জলে থাকে, ডাঙায় থাকে, সাপও কিন্তু জলে থাকে, ডাঙায় থাকে, বাট তারপরে ওদেরকে আমরা উভচর বা অ্যামফিবিয়ান্স বলি না, কারণ ওরা হচ্ছে বুকে ভর করে হাঁটে। সো যাদের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বুকে ভর করে হাঁটা, তারা হচ্ছে আসলে রেপটাইলস। আরো তো অনেক বৈশিষ্ট্য আছে। সো কচ্ছপ হচ্ছে আমাদের রেপটাইলস। এখন প্রশ্নে আসি যে কচ্ছপ এবং টার্টেল এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কি? কচ্ছপ হচ্ছে যারা স্থলে থাকে, যাদের পা গুলা ছোট্ট থাকে, এবং টার্টল হচ্ছে যারা জলে থাকে এবং যাদের পা গুলা অনেক লম্বা থাকে, এবং তারা ওই লম্বা পা দিয়ে সুন্দর মতো সাঁতার কাটতে পারে, তাদেরকে টার্টল বলে। তাহলে তোমাদের জন্য আমি একটা প্রশ্ন রেখে দিচ্ছি, আমি এটা ডিটেলস বলছি না। তোমাদের জন্য আমার দুটো ভিডিও করার প্ল্যান আছে। একটা হচ্ছে তোমরা দেখবা যে সায়ানোব্যাকটেরিয়ার যে হোমওয়ার্কটা ছিল, এটাতে খালি আমি লাভ রিয়াক্ট দিছি, আমি কোনো ধরনের কমেন্ট করি নাই। সায়ানোব্যাকটেরিয়া কি, কিভাবে কি, এইটার ডিটেলস আমি হচ্ছে একটা ভিডিও করে পোস্ট করব। আর আরেকটা হচ্ছে টর্টয়েস এবং টার্টলের ডিফারেন্সেস, বা এরা কি এক কিনা, এটা তোমরা হোমওয়ার্ক করবা। এটাও আমি তোমাদেরকে ভিডিও করে পোস্ট করব। ঠিক আছে? তোমরা আগে হোমওয়ার্ক করবে, তারপর আমি ভিডিও করে পোস্ট করব। সো টার্টল এন্ড টর্টয়েস, এরা কি এক? এরা এক কিনা, এবং এক কিনা এটা ডিফাইন করতে গেলে তোমাদের অবশ্যই এদেরকে বৈশিষ্ট্য দিয়ে ডিফাইন করতে হবে, রাইট? সেই প্রশ্নটা তোমাদের জন্য আমি রেখে দিচ্ছি। আচ্ছা, সো আমরা যেখানে ছিলাম যে কিংডম হচ্ছে আমাদের অ্যানিমেলিয়া, এবং আমাদের হচ্ছে ফাইলাম হচ্ছে আমাদের যেটা ছিল, ফাইলাম আমাদের ছিল কি বলতো, আমি ভুলে গেছি। ঠিক আছে, ক্লাসের মধ্যে পড়াতে পড়াতে ভুলে গেছি। আমাদের হচ্ছে কর্ডাটা ছিল। কর্ডাটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ইনভার্টিব্রেটস এবং ভার্টিব্রেটস। সো হিউম্যানস অবভিয়াসলি হচ্ছে ভার্টিব্রেটস। এরপর আসছে শ্রেণী। শ্রেণী অবভিয়াসলি ম্যামালিয়া। এই যে এখানে আমরা যতগুলো দেখলাম, এই সবগুলো হচ্ছে আমার ভার্টিব্রেটস এর শ্রেণী। সো এর মধ্যে যে শ্রেণী, ওই যে তোমরা জিজ্ঞেস করো না আপু সাব ফাইলাম কি, হ্যাঁ, কর্ডাটা তো আমরা ফাইলাম পড়লাম, সো এই ভার্টিব্রাটাটা আসলে হচ্ছে সাব ফাইলাম। ভার্টিব্রাটাটা আসলে হচ্ছে সাব ফাইলাম, হ্যাঁ। আচ্ছা, সো এই পাঁচটার মধ্যে কোন শ্রেণীতে মানুষের পড়া পসিবল? অবভিয়াসলি আমার ম্যামালসে পড়া পসিবল। কেন পসিবল সেটা তো আমি জানি, যে ম্যামারি গ্ল্যান্ড যাদের থাকে, মানে স্তন গ্রন্থি যাদের থাকে, যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, তাদেরকে আমরা হচ্ছে ম্যামালস বলি। তো ম্যামালসদের একটা মেইন বৈশিষ্ট্য কি বলতো, যে ওরা ডাইরেক্ট বাচ্চা প্রসব করে, এবং আমরা জানি যে তিমি মাছ ম্যামালসের উদাহরণ। আমরা কি প্লাটিপাস সম্পর্কে জানি? প্লাটিপাস হচ্ছে এমন একটা প্রাণী যে স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও, অর্থাৎ বাচ্চাকে নিজের বুকের দুধ খাওয়ানো সত্ত্বেও ডিম পাড়ে। স্তন্যপায়ী হচ্ছে এমন ম্যামালস যারা হচ্ছে ডিম পাড়ে। এটা 2018 সালে আমার ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন, যেখানে
প্লাটিপাসটা হচ্ছে ইংলিশ নাম, এটার বাংলা নামটা আসছিল, এটার বাংলা নাম হচ্ছে হংসচষ্ণু, ঠিক আছে। সো ও হচ্ছে আমার নিচে ছিল যে নিচের কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে, অ্যান্সার হবে আমাদের প্লাটিপাস। ওকে, আচ্ছা, কিন্তু ও কিন্তু মানে ওর সব বৈশিষ্ট্য এই ম্যামালস এর মতো, কিন্তু ম্যামালস এর আগের গুলো ছিল ডিম পারতো, ওর কিছু বৈশিষ্ট্য ডিমের মতো থেকে গেছে। আপু উভচর কারা আসলে? যারা জলে এবং স্থলে থাকে তারাই উভচর, কিন্তু যারা জলে এবং স্থলে থাকা সত্ত্বেও বুকে ভর দিয়ে হাঁটে না। তোমরা ব্যাঙের মুভমেন্ট খেয়াল করলে দেখবা ব্যাঙ পা দিয়ে মোস্টলি হাঁটে, ঠিক আছে। ওরা বুকে একদম ভর করে হাঁটা বলতে বুঝায় টোটালি বুক দিয়েই হাঁটা। আর যারা হচ্ছে পা দিয়ে হাঁটে তারা হচ্ছে আমাদের, যারা পা দিয়ে হাঁটে তারা হচ্ছে আমাদের উভচর, যদি তারা উভয় জায়গায় বাস করে। এরপরে হচ্ছে আমাদের বর্গ। এই বর্গতে প্রাইমেটস, কারণ আমরা একদম প্রাইমারি জীব, যারা কি করতে পারি, হাত দিয়ে বল ধরতে পারি, হাত দিয়ে কলা ধরতে পারি। আমরা যদি আমাদের যে একটা কনসেপ্ট আছে যে হনুমান বানর দেখতে আমাদের মতো, আমরা কি কখনো চিন্তা করে দেখছি কেন কখনো মানে হনুমান বানরের মতো তো পান্ডাও আছে, এদেরকে কেন আমাদের মতো বলা হলো না? সো ওইটার মেইন কারণ হচ্ছে হনুমান বানর মানে সবারই তো চারটা হাত পা আছে, বাট হনুমান বানর যেটা করতে পারে এই হাত দিয়ে কলা ধরতে পারে, যেটা আমরা পারি। কেন? কারণ আমাদের হাতের 5 আঙ্গুল হচ্ছে 5 রকম সাইজের। যদি হাতের 5 আঙ্গুল 5 রকম সাইজের না হতো তাহলে কিন্তু আমরা কলা ধরতে পারতাম না। এবং আমাদের ঘ্রাণ শক্তি অপেক্ষা দৃষ্টি শক্তি উন্নত। তোমরা কি জানো যে একটা কুকুর বিয়ে বাড়িতে অনেক দূর থেকেও নিজের ঘ্রাণ মানে বিয়ে বাড়ির যে গরুর মাংসের যে স্মেল, এটা মানে ইয়ে করেই চলে আসে বিয়ে বাড়িতে। কেন? কারণ ওদের ঘ্রাণ শক্তি হচ্ছে অনেক প্রখর, কিন্তু আমাদের দৃষ্টি শক্তি অনেক প্রখর। কুকুরদের কিন্তু দৃষ্টি শক্তি এত প্রখর না। তাহলে কি মানুষ উভয়চর? না, মানুষ পানিতে থাকতে পারে না। মানুষ পানিতে, দেখো একটা মুরগিও পানিতে ছেড়ে দিলে হচ্ছে সাঁতার কাটার চেষ্টা করে, আমি নিজের চোখে দেখছি, হ্যাঁ, খুবই হাস্যকর লাগে দেখতে। সো আপনি জানেন কেন? আচ্ছা, কি লিখছো এটা? উপরে উঠে গেছে। আচ্ছা, পরে আসলে আবার পড়বো। আচ্ছা, সো ও সার্ভাইভ করতে পারতেছে না। ব্যাঙ কিন্তু পানির মধ্যে দিব্যি সার্ভাইভ করতে পারে, ঠিক আছে, বাট ওরা খোঁজে যে কোথায় হচ্ছে মানে মেনলি আসলে সত্যি কথা বলতে ব্যাঙ পছন্দ করে কোন জায়গা জানো? স্যাঁতসেঁতে জায়গা, মানে যেটা হচ্ছে না পুরাপুরি পানি না পুরাপুরি শুকনা, এরকম জায়গায়। আচ্ছা, এটা একটা জোক মারছো তাই তো? আচ্ছা, ক্লাসের মধ্যে জোক, এটা আমার তো হাসি আসে না এই জোকটা দেখে। আচ্ছা, তো এখন আমরা পড়বো গোত্র। আমাদের এই শিম্পাঞ্জি, গরিলা, বানর প্রভৃতি হচ্ছে হোমোনিডাই, মানে এই যে আমরা বললাম যে হোমো স্যাপিয়েন্স, ওইটার লাস্টে খালি ডাই ই বসাই দিলে হোমোনিডাই হয়ে যায়, এবং হোমোনিডাই গোত্রের অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের কি, এই জীবটা হচ্ছে আমাদের হোমোনিডাই গোত্রের অন্তর্ভুক্ত। এবার তো খুবই সহজ, আমাদের জেনাস হচ্ছে আমাদের হোমো, এবং হচ্ছে আমাদের গণ হচ্ছে আমাদের হোমো স্যাপিয়েন্স। এখানে একটা ভুল হয়, আমরা মনে করি গণ তো হোমো, তাহলে স্পেসিস হচ্ছে স্যাপিয়েন্স। স্পেসিস কখনো একটা ওয়ার্ডের হয় না, স্পেসিস সবসময় দুটো ওয়ার্ডের হয়, ঠিক আছে। সো স্পেসিস ইজ নট স্যাপিয়েন্স, স্পেসিস ইজ হোমো স্যাপিয়েন্স। তো এখানে যে গণ আছে হোমো, এরা কেন এই মানে গণের আন্ডারে পড়ছে? কারণ এদের মাথার মানে বডির তুলনায় মস্তিষ্ক বড়। এখন বলবা যে আপু কই এদের বডি, তো আমার তো বডি বেশি বড় মাথা থেকে। তুমি যখন ছোট ছিলা, মায়ের পেটে ছিলা, তখন তোমার যে শেপটা ছিল সেটা ছিল কিছুটা এমন এমন, এটা ছিল তোমার মাথা। এই মাথার মধ্যেই তোমার যত ঘিলু ভরছে, যে ঘিলু দিয়ে তুমি এখন ক্লাস করতেছো, ঠিক আছে। তো এই যে এই মাথাটা আমার, যে এত বড় একটা মাথা, এই মাথাটা হচ্ছে আমার মায়ের পেটে যখন ছিলাম তখন একটু বড় ছিল, হ্যাঁ, মাথা হচ্ছে আমাদের মোটা। সো এরা হচ্ছে আমাদের হোমোস্যাপিয়েন্স, কারণ হচ্ছে খাড়া কপাল, খুলির হাড়, হোমোস্যাপিয়েন্স, এগুলো দরকার নেই। আমরা জাস্ট জগৎপর্ব, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতির নামগুলো জানবো। আমাদের এখানে বৈশিষ্ট্য দিয়েছে, আমরা বৈশিষ্ট্যগুলো চাইলে একটু পড়বো, হ্যাঁ। ওকে, আচ্ছা, সো এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলবা, পড়া বুঝতে পারছো কিনা বলবা, কোনো সমস্যা থাকলে বলবা, কেমন লাগছে বলবা, সবকিছুই বলবা, ঠিক আছে। এরপর আমরা দ্বিপদ নামকরণে চলে যাব, সবাই একটু দ্রুত বলে ফেলো। আচ্ছা, আস্তে আস্তে পড়ান, ওয়ার্ড বাই ওয়ার্ড, এর থেকে আর কত পড়ে বাবা?
অনেক ওয়ার্ড বাই ওয়ার্ড পড়াইছি, তুমি বলো এটা ক্লিয়ার কিনা। আচ্ছা, এই কেউ দুষ্টু কমেন্ট করবা না, ক্লাস থেকে ব্যান করে দিব। হ্যাঁ, কিংডমটা আবার বলবো, কার কিংডম? এই যে হোমোসাপিয়েন্স এর কি, মানুষ তো অ্যানিমেলিয়া কিংডমের অন্তর্ভুক্ত, এটা আমরা অলরেডি পড়ে আসছি না গত ক্লাসে। অ্যানিমেল না, হিউম্যান তো একটা অ্যানিমেল, রাইট? সো এরা অ্যানিমেলিয়া কিংডমের অন্তর্ভুক্ত। হাতের আঙ্গুল সমান, মানে সমান হলে ধরতে পারতো না, হাতের সবগুলো আঙ্গুল সমান হলে ধরতে পারতো না, ঠিক আছে? উভচরটা আরেকবার ক্লিয়ার করবো। আচ্ছা, ওটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, যারা স্থলে এবং জলে দুই জায়গায় থাকে তারা উভচর, কিন্তু অনেকেই আছে যারা স্থলে এবং জলে দুই জায়গায় থাকতে পারে। তার মধ্যে যদি কেউ বুকে ভর দিয়ে হাঁটে তারা রেপটাইলস হয়ে যাবে, ঠিক আছে? মাছ তো টোটালি পানিতে থাকে, আর মাছ দেখতেও অন্যরকম, মাছের বৈশিষ্ট্য আলাদা, ওটা তো গেলই, মাছ তো আসবে না। ম্যামালসও আসবে না, ঠিক আছে? যারা একদম ডাইরেক্ট বাচ্চা দেয়, ম্যামারি গ্ল্যান্ড থাকে, তারা হচ্ছে ম্যামালস, ওইটাও আসবে না। পাখি যারা উঠতে পারে, যাদের পালক থাকে, ওটাও আসবে না। সমস্যা হচ্ছে কুমির, এই জিনিসগুলো হচ্ছে আমাদের মানে কুমির, তারপরে আমাদের হচ্ছে সাপ, এগুলোকে আমরা দুই জায়গায় দেখতে পাই। টিকটিকিকে আবার দুই জায়গায় দেখতে পাই না, টিকটিকি কিন্তু শুধু হচ্ছে স্থলেই থাকে। সো এরা কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে আমাদের রেপটাইলস হইছে? এরা এই বৈশিষ্ট্যের ভিত্তিতে হইছে যে এরা বুকে ভর করে চলাফেরা করতে পারে, বাস, দ্যাটস ইট। আর উভয়চর কারা? বাদবাকি যারা পড়ে থাকবে, যারা হচ্ছে বুকে ভর দিয়ে হাঁটবে না কিন্তু আবার উভয় জায়গায় থাকবে, তারা হচ্ছে উভয়চর, ঠিক আছে? আচ্ছা, ইংলিশ গুলো পড়তে হবে। আমি ক্লাসের শুরুর দিনই বলছি যে তোমরা জানো অনেকেই যে আমি যেহেতু পিচ্চিকাল থেকে ট্যালেন্ট স্কলারশিপ পেয়ে আসছি, সো আমি জানি মোটামুটি যে কিভাবে লিখলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়। সো এখান থেকে তোমাদেরকে বলছি যে বাংলা ভার্সন হও, ইংলিশ ভার্সন হও, তোমরা হচ্ছে ইংলিশ টার্মগুলো পড়বা, সব সময় বলছি। বৈশিষ্ট্যকে মুখস্থ করতে হবে। আজকের ক্লাসের জন্য এই যে যে আমাদের প্রজাতির বৈশিষ্ট্য কি, মানে হোমো স্যাপিয়েন্স এর বৈশিষ্ট্য কি, তারপরে হোমোনিডাই গোত্রের বৈশিষ্ট্য কি, এগুলো দরকার নাই। হ্যাঁ, জাস্ট তুমি একটু হচ্ছে চোখ বোলাবা। হ্যাঁ, গোত্রটা একটু আবার বুঝাবো। গোত্রটা কিছুই না, গোত্রটা তো কিছু ছিলই না। গোত্রের যে বৈশিষ্ট্য সেটা তোমার বইতে দেয়ই নাই। তোমার বইতে লিখছে যে এই সবগুলো একই পরিবারের অন্তর্ভুক্ত, আমাদের বানর, গরিলা, এগুলো সব একই পরিবার। কেন? কারণ ওদের মধ্যে সাদৃশ্য আছে, এইটাই লিখছে, আর তো কিছু লেখেই নাই। হ্যাঁ, আচ্ছা, ভার্টিব্রেটসটা আবার বুঝান। ভার্টিব্রেটস হচ্ছে যাদের মেরুদণ্ড থাকে তাদেরকে ভার্টিব্রেটস বলে। ওকে, আর সবাই ক্লাসটা একটু রেকর্ড দেখে নিবা, বাদ বাকি কথাবার্তা আমাদের রিভিউ ক্লাসে হবে। হ্যাঁ, আমরা এখন পরেরটাতে চলে যাই। আমাদের খুবই ইন্টারেস্টিং পড়া সামনে আসতেছে, যখন আমরা হচ্ছে বিভিন্ন স্পেসিসের দেখব, সায়েন্টিফিক নামগুলো খুব মজা করে শিখবো। হ্যাঁ, সো সবাই কিন্তু শেষ পর্যন্ত ক্লাসটা করবে। আচ্ছা, সো উদ্ভিদের নাম আইসিবিএন মানে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমিনক্লেচার, এবং প্রাণীর নাম ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নমিনক্লেচার। এইটা হচ্ছে দুটো সংস্থার নাম। এটা কিসের নাম? এটা হচ্ছে দুটো সংস্থার নাম। এরা কি করে? মনে করো এখন তোমার মন চাইলো, তুমি বললা যে এই আমের নাম যে ম্যাগনিফেরা ইন্ডিকা আমার আর ভালো লাগতেছে না, আমি ওর নাম দিব কুমড়ো পটাশ পিন্ডিকা। হ্যাঁ, তো কুমড়ো পটাশ পিন্ডিকা যে আমি ওর নাম দিব, এখন এরা ওটা একসেপ্ট করবে কিনা তার উপর ডিপেন্ড করে ওর নাম হবে। যদি ওরা কুমড়ো পটাশ পিন্ডিকা একসেপ্ট না করে, তাহলে এটার নাম ওটা হবে না। ক্লিয়ার? আচ্ছা, সো এরা এই কাজটা করে। উদ্ভিদের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ পদ্ধতি কোনটি? সবাই এটা একটু অ্যান্সার দাও। উদ্ভিদের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ পদ্ধতি কোনটা? সবাই এটা একটু অ্যান্সার দাও দ্রুত করে। আচ্ছা, এই তো সবাই আমাদের অ্যান্সার দিছে হচ্ছে ডি। ভেরি গুড, আমাদের অ্যান্সারটা হচ্ছে ডি, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমিনক্লেচার। সো দ্বিপদ নামকরণের জনক কে? আমাদের শ্রেণী বিন্যাসের জনক আমরা পড়ছি ক্যাওলাস লিনিয়াস, আমরা পড়ছি হচ্ছে জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটল, বোটানির জনক থিওফ্রাস্টাস, জুওলজির জনক অ্যারিস্টটল, এগেইন জুওলজি এবং হচ্ছে বায়োলজি দুটোরই জনক অ্যারিস্টটল। বাট কারণ বায়োলজি বলতে আমরা কি বুঝি? মেডিকেলের পড়াশোনা, তাই না? কিন্তু তোমরা কি জানো যে বোটানিতে বায়োলজির সব থেকে বেশি এরিয়া কভার করা হয়?
বোটানিতে সেল ডিভিশন, সেল পড়ানো হয়, বোটানিতে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিস পড়ানো হয়, মানে মাইক্রোবস পড়ানো হয়, বোটানিতে বায়োকেমিস্ট্রি পড়ানো হয়, বোটানিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, বোটানিতে ইকোলজি পড়ানো হয়, তারপরে আর কি আছে, ট্যাক্সোনমি তো আছেই, ক্লাসিফিকেশন পড়ানো হয়, এই সবকিছু কিন্তু, আর এমনি প্লান্টস রিলেটেড পড়াশোনা তো আছেই, হ্যাঁ, মলিকুলার বেসড কাজগুলা সব, এই যে পিসিআর যে করছিল করোনার মধ্যে, পিসিআর মেশিনের নাম শুনছো না, এগুলো কিন্তু বোটানিক্যাল রিসার্চের আউটকাম। এগুলো নিয়ে সবচেয়ে বেশি ওখানে পড়াশোনা করানো হয়। সো আমাদের দ্বিপদ নামকরণের জনক হচ্ছে এগেইন অ্যারিস্টটল। অ্যারিস্টটলে কিন্তু মানুষের হোমোস্যাপিয়েন্স নামটা দিয়েছে। সবাই ক্যালাস লিনিয়াস বানানটা ঠিক করবা, ওকে? আচ্ছা, এরপরে আমরা চলে আসি আমাদের দ্বিপদ নামকরণ, উনি স্পেসিস প্লান্টেরাম এই বইটা রচনা করেন, কারণ ওখানে উনি অনেক স্পেসিসের নামকরণ করে দিয়ে গেছেন, যেরকম হোমোস্যাপিয়েন্স এর নামকরণ করছেন, ম্যাগনিফেরা ইন্ডিকার নামকরণ করছেন, আর অনেক নাম করছেন। আমাদের বইতে যে নামগুলো আছে না, মোস্টলি হচ্ছে আমাদের এই বিজ্ঞানী করে দিয়ে গেছেন, এবং উনি কিন্তু আন্দাজে নাম দেন নাই। আমরা আজকে প্রত্যেকটা নামের সিগনিফিকেন্স, অর্থ জানবো যে কেন এটার নাম এমন হয়েছে। সো উনি যেটা করছিলেন, আমাদের এই গণ এবং প্রজাতির সংজ্ঞা দেন, এবং এই সবগুলো কাজ হচ্ছে উনি করেন, জগৎ পর্ব শ্রেণী বর্গ এগুলো সব কিছুর কাজ হচ্ছে উনি করেন। সো এটা এত মানে ডিটেলস পড়ার কিছু না, এটা জাস্ট একটা ব্যাপার। নিম্নের কোন গ্রন্থে লিনিয়াস দ্বিপদ নামকরণ রীতি প্রবর্তক করেন? সবাই এটা একটু অ্যান্সার দাও। নিম্নের কোন গ্রন্থে লিনিয়াস দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন? সবাই একটু দ্রুত অ্যান্সার দাও। এই তো সবাই পারি, একটু আগে দেখছি স্পেসিস প্লান্টেরাম। আচ্ছা, এখন আমরা দ্বিপদ নামকরণের 8টা পদ্ধতি শিখবো, কিন্তু ব্যাপার হচ্ছে এটা কি আমরা মুখস্থ করব? এখন চলো, আপু প্রমাণ করে দিবে বায়োলজি মানে মুখস্থ না। তোমরা যদি এটা পড়ার পরেও বলো যে আপু মুখস্থ করছি, তাহলে আমি মেনে নিব যে ঠিক আছে, বায়োলজি মানে মুখস্থ। আর যদি তোমরা বলো যে না আপু আসলে কোনো কিছু এখানে মুখস্থ করতে বলে নাই, তাহলে আমরা জানবো এটা মুখস্থ না। দেখো, দ্বিপদ নামকরণকে বাছার জন্য আমরা এখানে কাকে নিয়ে আসছি? পেঁয়াজকে নিয়ে আসছি। তো পেঁয়াজ দিয়ে ইনশাল্লাহ আমরা কান্না করব না, আমরা পেঁয়াজ দিয়ে হচ্ছে ভালো ভালো জিনিসগুলা শিখবো। মানে পেঁয়াজ দিয়ে আমাদের আজকে হাসি মুখে ফিরতে হবে, আমাদের কান্না করে ফিরতে হবে না, ঠিক আছে? ঠিক যেমনটা কাচ্চির সাথে, পোলার সাথে, বিরিয়ানির সাথে যখন পেঁয়াজ খাই তখন খুব মজা লাগে না, ঠিক এরকম ঘটনা ইনশাল্লাহ ঘটবে। দেখো, অলিয়াম সেপা হচ্ছে আমাদের পেঁয়াজের নাম। সো এটা দেখলে শুরুতেই তোমাদের কি মাথায় আসে বলো তো? এটা কোন ভাষা ভাই? মাথায় আসে না? যেটা কোন ভাষা? মাথায় আসে কিনা? আসে, রাইট? আচ্ছা, তাহলে প্রথম পয়েন্টের নাম হবে ভাষা। এই পয়েন্টের নামগুলা কিন্তু জানতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে যে শুধু এই লাইনগুলোই বইতে দেওয়া আছে, বইতে কিন্তু আমাদের পয়েন্টের নাম নাই। আমি কিন্তু পয়েন্টের নাম সহ লিখে দিচ্ছি। এটা কিন্তু ভালো রেজাল্ট করার আরেকটা টেকনিক। তোমরা যদি এখন থেকে এগুলো শিখো, তাহলে তোমাদের লাইফ এসএসসি এইচএসসি, দেখো একটা মজার ব্যাপার বলি, দেখো আজকে আমি 3 ঘন্টার পরীক্ষা দিয়ে আসছি, দিয়ে এসে আমি হচ্ছে তোমাদের ক্লাস নিচ্ছি। তার একদিন পড়াশোনা করছি, তোমাদের স্লাইড প্রিপেয়ার করছি, এইসব কিন্তু করছি। বলো তো কিভাবে আমি পরীক্ষা এবং তোমাদের ক্লাস একসাথে সামলাচ্ছি? কারণ আই হ্যাভ দিস কাইন্ড অফ টেকনিক্স। আমার এই টাইপের টেকনিক থাকার কারণে লাইফে যতই আপস ডাউন হোক, লাইফে যতই ডিফিকাল্টিস হোক, আমার কখনো কোনো সমস্যা হয় নাই পরীক্ষার হলে বসে। হ্যাঁ, সো এটা দেখে প্রথমেই যে জিনিসটার নাম মাথায় আসছে সেটা হচ্ছে এটা কোন ভাষার শব্দ ভাই? তো আমরা জানি বায়োলজির ম্যাক্সিমাম ভাষাই হচ্ছে গ্রিক ভাষা, কিন্তু এখানে আমাদের এই ভাষাটা হচ্ছে আমাদের ল্যাটিন ভাষা, ঠিক আছে? এই ভাষাটা আমাদের কি ভাষা? ল্যাটিন ভাষা, ওকে? আচ্ছা, এই ল্যাটিন ভাষায় বা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। সেকেন্ড যে ব্যাপারটা, এটা দেখে কি বোঝা যাচ্ছে? এখানে এই নামের আমাদের কয়টা অংশ আছে বোঝা যায় না? এইখানে এই যে আমাদের এই জায়গাটার দুটো অংশ আছে বোঝা যায়। সো আমাদের সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের অংশ। অংশ মানে যে পার্টস, যে আমরা খুব সুন্দর করে দেখছি যে আমাদের এই জিনিসটা দুটো অংশ আছে। একটা কি অংশ? একটা হচ্ছে আমাদের গণ অংশ মানে জেনাস অংশ, আরেকটা হচ্ছে আমাদের প্রজাতির অংশ, রাইট? সবাই বুঝতে পারছি? তাহলে একটা জিনিস দেখে আমার শুরুতেই মাথায় আসে যে ভাই এটা কোন ভাষা। তারপর আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে দুটো অংশ আছে। বই কিন্তু এই সিকোয়েন্সে লেখা নাই, বইতে কিন্তু উল্টাপাল্টা করে লেখা আছে। হ্যাঁ, আমি কিন্তু খুব দেখে বুঝে এই সিকোয়েন্স অনুযায়ী লিখে আনছি, তাহলে আমরা দুইটা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এই যে অলিয়াম সেপার পেঁয়াজের বৈজ্ঞানিক নাম, অলিয়াম হচ্ছে গণ আর সেপা হচ্ছে প্রজাতি, গেল। এখন আমরা কি করতেছি? এরকম করে নাচতেছি, ঠিক আছে? আচ্ছা, আমরা কেন এরকম করে নাচতেছি?
কারণ হচ্ছে আমরা এখন এইটা দেখে একটা জিনিস শিখবো যে অক্ষর। দেখো এই অক্ষরটা কেমন, প্রথমে হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার না, প্রথমে আমাদের ক্যাপিটাল লেটার না, রাইট? সো আপু কবি সাদমান ভাইয়া কবে আসবে? কবি সাদমান ভাইয়া হচ্ছে আমি আজকের ক্লাসে তোমাদের অধ্যায় শেষ করে দিব, আরেকটা অধ্যায় নিব তারপর আসবে, ঠিক আছে? এটা ক্লাসের লাস্টে প্রশ্ন কইরো, হ্যাঁ ক্লাসের লাস্টে সব প্রশ্ন অ্যান্সার দিয়ে দিব। এখন আমরা এটা একটু মনোযোগ দিই, কারণ এটা মাত্র 8টা পয়েন্ট, তো পরপর পরপর শিখতে হবে। দেখো ক্যাপিটাল লেটার শুরুতে আছে, তারপরে আমার সবগুলি স্মল লেটার আছে, মাঝখানে একটা স্পেস আছে। তাহলে ক্যাপিটাল লেটার শুরুতে আছে, তারপরে সবগুলি স্মল লেটার আছে, তাই না? সবাই কি জিনিসটা ক্লিয়ার হইছো? এই ব্যাপারটা যে বৈজ্ঞানিক নামের প্রথম অংশ বড় হাতের হবে, মানে প্রথমে অংশ হচ্ছে বড় হাতের হবে, বাকিগুলো ছোট হাতের, দ্বিতীয় অংশ শুরুও ছোট হাতের দিয়ে, পরের অংশ ছোট হাতের দিয়ে, তাহলে অক্ষর হলো। আচ্ছা এরপরে আমাদের 4 নম্বরে যাই। দেখো এই জিনিসটা তুমি কিভাবে লিখতে পারো? দুই ভাবে লিখতে পারো। কিভাবে? হাতে লিখে অথবা টাইপ করে, রাইট? সো তুমি যদি লেখো মুদ্রণের সময়, মানে তুমি যদি লেখো টাইপ করে, তখন তুমি এটা এমনে লিখবা, এরকম শোয়ায় আলিয়াম সেপা, তখন আর নিচে দাগ দেওয়া লাগবে না। মুদ্রণের সময় এটা হচ্ছে বাঁকা করে লিখতে হয়, কারণ ইটালিক ফন্ট হচ্ছে বাঁকা করে থাকে, ঠিক আছে? আর আমাদের হাতে লেখার সময়, হাতে লেখার সময় কিভাবে লিখবো? হাতে লেখার সময় এভাবে লিখবো, অলিয়াম সেপা, এমনে লিখবো হাতে লেখার সময়, ঠিক আছে? এভাবে লিখবো, লিখে নিচে দাগ দিব। আমরা প্রত্যেকটা দেখো উদাহরণ দিছি, এক অলিয়াম সেপাকে দিয়ে উদাহরণ দিছি। পরীক্ষায় যদি বলে যে পেঁয়াজের বৈজ্ঞানিক নাম লিখো, মানে পেঁয়াজের বৈজ্ঞানিক নামের স্টেপ গুলো লিখো, তাহলে প্রত্যেকবারই অলিয়াম সেপাকে দিয়েই তুমি উদাহরণ দিবা। এভাবেই, যেমন এখানে ইটালিক লেখার সময় একটু ব্যাকা করে লিখবা, হাতে লেখার সময় সুন্দর করে হাতে লিখে নিচে দাগ দিয়ে দিবা, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? তাহলে 5টা পয়েন্ট আমরা যে পড়লাম, আমাদের কি মানে কোনো প্রেসার লাগলো? আমরা শুধু এটার দিকে তাকাবো, খাতায় আমরা কোশ্চেনের উপর লিখে নিব অলিয়াম সেপা, বাস লিখে তাকাবো। প্রথমে কি, আরে ভাই এটা কোন ভাষার শব্দ? 1 নম্বর ভাষা। 2 নম্বর অংশ, এটার অংশ কয়টা? 3 নম্বর এটার অক্ষরগুলো কিভাবে লেখা, ছোট হাতের বড় হাতের এটা। 4 নম্বর এবং 5 নম্বরে কিভাবে লিখতে হবে, অর্থাৎ টাইপ করলে কিভাবে লিখবো, হাতে লিখলে কিভাবে লিখবো। সবাই কি বুঝছি এটা? হ্যাঁ ক্লাসের স্লাইড পরে অ্যাপে চলে যাবে, হ্যাঁ এগুলো নিয়ে প্যারা খাইতে হবে না তোমার। তুমি এইটা আগে বুঝো, এই 5 নম্বর পর্যন্ত কোনো কিছু কি মুখস্থ করছো? করলে আমার নামে জরিমানা হবে। তোমরা কি এই পর্যন্ত কোনো কিছু মুখস্থ করছো? আর যদি মুখস্থ না করো, তাইলে ক্লাসের মধ্যে যারা দুষ্টুমি করতেছিলা যে আপু বুঝি না, তারপর হচ্ছে আপু বায়োলজি মানে মুখস্থ, তন্দ্রা আপুর কাছে শোনো, আমি একটা কথা ক্লিয়ার করি, আমার কাছে কোনো কিচ্ছু মুখস্থ করতে হবে না। আমার কাছে মানে আমার ক্লাসে কোনো কিছু মুখস্থ করতে হবে না, হ্যাঁ? যদি কিছু মুখস্থ করতে হয় সেটা হবে মেমোরাইজ করা, যেটাও হবে টেকনিক দিয়ে, অবভিয়াসলি টেকনিক থাকতে হবে। পরীক্ষার হলে অতে আম এটা কখনোই মনে থাকে না, ঠিক আছে? যদি কিনা তোমার এভাবে মনে না রাখো যে আমার এক বন্ধু আছে, যে বন্ধু হচ্ছে অ অ করে কথা বলে, ওর আম পছন্দ, এমনি যদি মনে না রাখো তাহলে অতে যে আম, সরি আতে আম, ঠিক আছে? আতে যে আম এটা কোনোদিনও মনে থাকবে না, বুঝাতে পারছি? আচ্ছা এবার 6 নম্বরে যাই। একটা জিনিস দেখো, এখন এই নামটা মানে এত নাম নাম নাম, তো আমরা যখনই একটা নাম হচ্ছে খুব পশ হয়ে যায়, খুব নাম যখন একটা ভালো নাম হয়ে যায়, তখন সেই নামটাকে আমি জিজ্ঞেস করি না তোমার নামটা তো সুন্দর, কে দিয়েছে তোমার নামটা, জিজ্ঞেস করি না? সো এই যে কে দিয়েছে যে নামটা, তাহলে এটা জানতে হবে যে যে নাম দিছে তার একটা ফর্ম, মানে একটা শর্ট ফর্ম আমরা লাস্টে সংযোজন করব। এটার মানে হচ্ছে লিনিয়াস। এল মানে কি? এল মানে হচ্ছে লিনিয়াস। তাহলে যে নাম দিছে সে নামটা কত সালে দিছে সে সালটা। আপু আমরা তো লেখার সময় সাল লিখি না, হ্যাঁ কারণ আমরা তো ওই নাম লিখতেই হাঁপাই যাই, আমরা সাল লিখবো কেমনে, ওই জন্য আমাদের হচ্ছে সালটা বইতে দেওয়া থাকে না, ওকে? বাট সায়েন্টিফিক নাম লেখার পদ্ধতি হচ্ছে লাস্টে যে নাম দিছে সে নামটা আম্মু দিলে এ, বাবা দিলে বি লিখে লাস্টে হচ্ছে সালটা লিখতে হবে, ওকে? সবাইকে বুঝছি আমরা?
আচ্ছা 7 নম্বরে হচ্ছে 1 নম্বর ব্যাপার, যে তাহলে এই পয়েন্টটার আমরা নাম দিব কি, এই পয়েন্টটার নাম দিব আমরা হচ্ছে নামকরণ। আচ্ছা এটা ইয়ে হয়ে গেছে, স্লাইড একটু সরে গেছে, আচ্ছা ঠিক করে দেই। সেটা হচ্ছে নামকরণ, নামকরণ এটা পয়েন্টের নাম, হ্যাঁ পয়েন্টের নাম হচ্ছে আমার নামকরণ। আচ্ছা 7 নম্বর হচ্ছে 1, মানে যে নামটা যে আমাদের দিবে এই নামটা কি হইতে হবে, আমাদের অনন্য হইতে হবে। তাহলে আমাদের এই পয়েন্টটার নাম দিব আমরা অনন্য। মানে আজকে কি হয়েছে জানো, আমার নাম তো ফারিহা নাজনীন তন্দ্রা, রাইট? আমি যে পরীক্ষা দিতেছি, পাশে অন্য ডিপার্টমেন্টের একজন পরীক্ষা দিতেছে ফারিহা নামে, তো টিচার আসছে, এসে বলতেছে তুমি ফারিহা না, মানে সাইন করার জন্য বলতেছে তুমি ফারিহা না। তো সাথে সাথে আমি হচ্ছে মানে দাঁড়ায় পড়ছি, আমি ভাবছি আমাকে ডাকতেছে। তো এরকম যদি তুমি অলিয়াম সাপা নাম রসুনেরও দাও, পেঁয়াজেরও দাও, তাইলে কিন্তু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, তোমাকে আম্মু দেখাচ্ছে বলবে যে পেঁয়াজ নিয়ে আসো, তুমি রসুন নিয়ে আসবে, কারণ তুমি তো জানো অলিয়াম সেপার দুইজনেরই নাম। তাহলে এটা কি হবে? হবে না। তাহলে নামটা অনন্য হতে হবে। এখন এই 7 আর 8 নম্বর পয়েন্ট আমরা একসাথে মনে রাখবো, যে অনন্য যে নাম হলো, এই অনন্য নামটা আমাদের কারটা নিব। মনে করো বাবা একটা নাম পছন্দ করছে, মা একটা নাম পছন্দ করছে, আর দুইজনের মধ্যে মারামারি লাগছে যে আমার বাচ্চার নাম এটা হবে, আমার বাচ্চার নাম এটা হবে। আর আসলে বাচ্চার নাম কোনটা হবে? মারামারি লাগছে না? বাচ্চার নাম সেটাই হবে যে সবার আগে নাম দিবে এবং কারণ সম্মত নাম দিবে। মানে কোন একটা মানে অকারণ নাম দিয়ে দিল, হ্যাঁ অকারণে নাম দিয়ে দিল, এটাতে মানে এটা আমি নিব না, একটা কারণ সম্বন্ধ নাম হবে। তাহলে সেটাকে আমরা বলি অগ্রাধিকার আইন। ঠিক আছে, ওকে। তাহলে পরীক্ষার হলে আমরা কি মনে রাখবো, এই 8টা পয়েন্টের যে ছোট ছোট নাম আছে, এই ছোট ছোট নামগুলো আমরা মনে রাখবো। এই ছোট ছোট শব্দ মনে রাখবো, মানে 8টা শব্দ মনে রাখবো। বাদ বাকি পুরোটা আমরা নিজের মতো করে সুন্দর করে লিখবো। মুখস্থ করতে সমস্যা হবে, এটা কিন্তু সৃজনশীলের ঘ মার্কের জন্য অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। সবাই আমাকে বলো যে কোনো মানে হচ্ছে সমস্যা হবে, সবাই বলো। এই 8টা পয়েন্টের 8টা ওয়ার্ড মনে রাখবো। প্রথম 6টা তো এমনিই বলে দিছি, 7 আর 8 নম্বরটা একসাথে মনে রাখবো, যে অনন্য হবে কে আগে দিবে, মানে অনন্য অগ্রাধিকার আইন। এই যে এইভাবেই মনে রাখতে হবে, অনন্য অগ্রাধিকার আইন। তোমরা জানো যারা এসএসসি ব্যাচ 2024 ছিল, অর্থাৎ 26 সালে যারা এইচএসসি দিবে, ওদেরকে আমি শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স করাইছিলাম এবং ওদেরকে এত পরিমাণে এইসব ব্যাপারে টিপস এন্ড ট্রিক্স দিছিলাম, এত পরিমাণে গাইডলাইন দিছিলাম, বায়োলজির বাইরে গিয়ে অন্য সাবজেক্টের গাইডলাইন দিছিলাম। ওরা পরীক্ষার হলে এত দারুণ ভাবে এগুলো অ্যাপ্লাই করে আসছে যে ওরা প্রত্যেক পরীক্ষা দিয়ে শেষে আমাকে মেসেজ দিত। ঠিক আছে আপু, তারপরে আম্মু মুখস্থ করবে, আম্মু মুখস্থ করাবে করাবে, তুমি মুখস্থ করবা না। তুমি আমার টেকনিক ফলো করে অল্প সময়ে পড়া পড়ে বসে থাকবা। এরকম পড়লে যেটা হবে, অল্প সময়েই তুমি হচ্ছে পড়াটা পড়ে ছুটি হয়ে যাবে তোমার। ঠিক আছে, এখানে রসুনও আছে, ঠিক আছে, যে রসুনের সাথে এটা কম্পেয়ার করা যাবে না। আচ্ছা এখন আমরা যেটা করব, আমাদের বইয়ের লাস্টে যে সায়েন্টিফিক নামগুলো আছে, আমরা এখন সেই নামগুলা খুব ছন্দে ছন্দে নাইস নাইস গল্প শুনে মনে রাখবো। ঠিক আছে, তো সবাই রেডি? এই ক্লাসটা যে মিস করছো তার অনেক বড় মিস হয়ে যাবে কিন্তু, হ্যাঁ এই ক্লাসটা কিন্তু মানে তোমরা পাবা না কোথাও। ঠিক আছে, আচ্ছা দেখো, আমরা মানুষের সায়েন্টিফিক নাম হোমোসাপিয়েন্স তো জানি, বইতে কিন্তু নামগুলো মানে মিসসেলেনিয়াস ভাবে উল্টাপাল্টা করে দেওয়া, বাট আমি যেভাবে দুটো দুটো করে মুখস্থ করাচ্ছি ওইভাবেই মুখস্থ করবা, তাহলে মনে ভালো থাকবে। হ্যাঁ আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি আম গাছ, এটা কিন্তু আম গাছ। ঠিক আছে, আম গাছে আমরা একটা কাজ করি, হলুদ কালারের একটা আম লাগাই দিই। ঠিক আছে, হলুদ কালারের একটা আম লাগাই দিই। এই যে হলুদ কালারের আম গাছে আম ধরে গেছে। হ্যাঁ আচ্ছা, সো এই আম কোন দেশের জাতীয় ফল বলো তো? আমাদের দেশের জাতীয় ফল কিন্তু কাঁঠাল। আম কোন দেশের জাতীয় ফল তোমরা কি জানো এটা? বলো তো, কে জানে? ইন্ডিয়ার। আর আম গাছে কি থাকে বলো তো? আম গাছে, আম গাছে মৌচাক দেখছো তোমরা? আমাদের বাসায় একবার আম গাছে মৌচাক হয়েছিল, আমার বাসায় কিন্তু অনেক আম গাছ আছে।
আম গাছে থাকে মৌমাছি, তাহলে আমের সায়েন্টিফিক নেম আর মৌমাছির সায়েন্টিফিক নেমের লাস্টে অবশ্যই ইন্ডিকা থাকবে, আছে না ইন্ডিকা? কারণ ইন্ডিয়ার জাত এটা আম আর মৌমাছি। তাহলে আম হচ্ছে ম্যাঙ্গো, সো ম্যাগনিফেরা ইন্ডিকা, মানে ম্যাঙ্গো ঘুরতেছে ফিরতেছে ইন্ডিয়াতে, আর অ্যাপিস ইন্ডিকা। সবাই দুটো ক্লিয়ার? সবাইকে আগে জানতা যে এই দুটো এমনিও মুখস্থ করা যায়? জানতা না কিন্তু, এবং এটা কোথাও লেখা নাই, এটা আমার মাথা থেকে বের করা, ঠিক আছে? এটা পুরা মাই ক্রিয়েশন, কোথাও লেখা নাই। আমি এভাবে মনে রাখছিলাম, সারাজীবন এভাবেই মনে রেখেছি। জাতীয় কেন হচ্ছে? কারণ ওই দেশে আম হচ্ছে বেশি খাওয়া হয়, ওই দেশে আম হচ্ছে এন্ডেমিক প্লান্টস, মানে ওই দেশে আম সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, এইসব কারণে। হ্যাঁ, আচ্ছা, যে কোনো জিনিস জাতীয় হওয়ার পিছনে যে রিজন থাকে, যে ওই দেশে সেটা মানে ওই দেশেরই সেটা স্পেশাল কিনা, ওই দেশ ছাড়া অন্য দেশে পাওয়া যায় না কিনা। যেমন দেখো, আমাদের দেশে জাতীয় ফুল কেন জলাশয়ের ফুল হয়েছে জানো? আমাদের দেশ হচ্ছে নদীমাতৃক দেশ, আমাদের দেশ হচ্ছে নদী অনেক বেশি, আমাদের দেশে খাল বিল অনেক বেশি। আমাদের দেশে কিন্তু মানে গোলাপ লাগানোর মতো কোনো ল্যান্ড নাই, কিন্তু আমাদের দেশে শাপলা হওয়ার মতো অনেক হচ্ছে খাল বিল আছে, এই জন্য কিন্তু শাপলা আমাদের জাতীয় ফুল। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা পড়বো আমাদের বনের রাজা। বনের রাজা কে? বাঘ নাকি সিংহ বলো তো? বনের রাজা টাইগার মানে টাইগ্রিস, আর লায়ন মানে হচ্ছে লিও। এদের দুজনার নামের শুরুতে প্যান্থার কথাটা আসছে। কি কথাটা আছে? প্যান্থার। প্যান্থার মানে কি তোমরা গেস করো তো? এদের দুজনের মধ্যে কোন এমন বৈশিষ্ট্য আছে? এই প্যান্থার কিন্তু একটা ল্যাটিন ওয়ার্ড, যেটা হচ্ছে মানে আছে একটা একটা সিগনিফিকেন্স, এটা রিজন আছে। সবাই আমাকে বলো তো যে প্যান্থার যেটা, এই প্যান্থারের মানেটা কি? কি হতে পারে? হিংস্র, হ্যাঁ, এটা বললে অনেকে হিংস্র বলে। থাবা, পাও, এটাগুলো বলে। আচ্ছা, চিতা আবার কোথা থেকে আসলে এর মধ্যে? আচ্ছা, প্যান্থার মানে অ্যাকচুয়ালি হচ্ছে গর্জন। যারা গর্জন করতে পারে তাদেরকে, মানে একদম হালুম হালুম ডাক দিতে পারে, হ্যাঁ, তাদেরকে আমাদের প্যান্থার বলে। এই জন্য এদের দুইজনের নামে প্যান্থার আছে। তাহলে এই দুটো নাম আমরা একসাথে পড়ে ফেলবো। এইবার আসি পাট এবং ধান। আই থিঙ্ক ধানের সায়েন্টিফিক নামটা সবাই জানো, সবকিছুরই তো আর হচ্ছে এইভাবে মানে এক্সপ্লেনেশন হয় না। সো অর আই যে সার্টিফাইড, একটু সবাই কষ্ট করে মনে রাখো। আর হচ্ছে পাটের নাম হচ্ছে করকোরাস ক্যাপসুলারিস। তুমি যখন কর কর করে কাশো, ঘর ঘর করে কাশো, কর ঘর করে কাশো, তখন তুমি কি খাও? ক্যাপসুল খাও না? সো এই ঘর ঘর করে কাশলে ক্যাপসুল খাবা, এভাবে মনে রাখো। করকোরাস ক্যাপসুলারিস। ঘর ঘর করে কাশলে কি খাবা? ক্যাপসুল খাবা, এভাবে মনে রাখবা। ওকে, আচ্ছা, যেগুলো কঠিন লাগবে সেগুলো পরে পড়লেই হবে। আচ্ছা, কলেরার জীবাণুর নাম ভিব্রিও কেন? ভিব্রিও মানে কি আগে এটা বুঝতে হবে। ভিব্রিও মানে হচ্ছে কমা আকৃতি। কমা আকৃতি, কমা আকৃতি কেমন? কমা আকৃতি, এটা আমি আজকেও পরীক্ষার খাতার মধ্যে এঁকে আসছি এই জিনিসটা। হ্যাঁ, কমা আকৃতি ভিব্রিও। আচ্ছা, সো এই কমা আকৃতি ভিব্রিও, এই জন্যই কলেরার নাম হচ্ছে ভিব্রিও কলেরাই, কারণ কলেরাটা হচ্ছে ভিব্রিও আকৃতির। হ্যাঁ, আর ম্যালেরিয়া জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স। সবাই মনে রাখবো, ম্যালেরিয়া মানে হচ্ছে খুবই মানে বড় সড়ো আকারের রোগ, সেটা ভাইরাল হয়ে যাবে, সো ভাইরাল ভাইভেক্স। হ্যাঁ, আর প্লাজমোডিয়াম। ওকে, আচ্ছা, এরপরে আমরা কিছু মাছের তিনটা নাম পড়বো, তিনটা মাছের তিনটা নাম পড়বো যে কিউট করে তাকাই রইছে। হ্যাঁ, সেটা হচ্ছে ইলিশ মাছের নামের লাস্টে ইলিশা থাকবে, রুই মাছের নামের লাস্টে হচ্ছে রোহিতা থাকবে, এবং কাতলা মাছের নামটা দেখছো কাতলা কাতলা। তোমরা কি জানো এরকম আরো অনেক নাম আছে, যেমন হচ্ছে গরিলা গরিলা, নাজা নাজা, এটা একটা সাপের নাম কিন্তু। হ্যাঁ, এই নামগুলো হচ্ছে মানে দুইটা নামই সেম হয়। তো তোমাদের কাছে অবশ্যই মনে হচ্ছে না যে কাতলার মতোই সব নাম হইলেই পারতো, রুই রুই, তাই না? এরকম হইতো না? আচ্ছা, ব্যাপারটা দেখবা যে যে কোনো সায়েন্টিফিক নামের লাস্টে এ থাকে, তো এ কাতলা কাতলা আছে না, এই জন্য নামটা এরকম হইছে। সো এটা হচ্ছে টেনুয়ালোসা ইলিসা। আমি যেভাবে মনে রাখতাম, এটা টি দিয়ে ইলিশ মাছকে, এটা খুব মানে
সবাই পছন্দ করে এমন মাস না। তো আমি মনে রাখতাম যে আমাকে সবাই পছন্দ করে। ঠিক আছে? মানে দেখো পড়াশোনার জন্য তুমি যদি এরকম ইমাজিনেশন ক্রিয়েট করতে পারো, তোমাকে সবাই মনে না রাখলেও কোনো যায় আসে না। পছন্দ না করলেও কোনো যায় আসে না। তুমি এরকম একটা ইমাজিনেশন দিয়ে তুমি মনে রাখতে পারবা। এবং এই যে টি যে একটা সুপিরিয়র ব্যাপার, আমি এটা অনেক জায়গায় কাজে লাগাইছি লাইফের। ঠিক আছে? অনেক জায়গায় কাজে লাগাইছি যে টি একটা সুপিরিয়র ব্যাপার। আমাকে দিয়ে মনে রাখতাম সবসময়। আচ্ছা। সো হিবিস্কাস রোজা সিনেনসিস, এটা আমি কোনো ট্রিক্স শিখাবো না। জাস্ট বলবো জবা ফুল হচ্ছে রোজের মতোই দেখতে, মানে রোজ মানে রোজ ফ্লাওয়ারের পরে জবা ফুলের নামকরণ করা হয়েছিল, এই জন্য এটা হচ্ছে হিবিস্কাস রোজা সিনেনসিস নামকরণ করা হয়েছিল। আর নিমফিয়া নাউচেলি এন এভাবে মনে রাখতে পারো। শাপলা হচ্ছে বিলে ঝিলে থাকে, বিলে ঝিলে নৌকা থাকে। হ্যাঁ, তো বলতে পারো যে নাউচালি, নৌকা চালি। ঠিক আছে? তো নাও চালি, তুই শুনো না একটা গান, লো চালি মে, ওই সেরকম। হ্যাঁ, সে নাও চালি মানে নৌকা চললো। ঠিক আছে? আর হচ্ছে নিমফিয়া নাও চালি। ওকে, ফাইন। সো ধানের বৈজ্ঞানিক নাম কোনটা? সব একটু দ্রুত বলে ফেলো। নামাজের বিরতি দিব না, আমাদের ক্লাসটা তো শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই অধ্যায়টা তো শেষ হয়ে গেছে, আমাদের নামাজের বিরতি আর লাগবে না। এই তো সবাই বলে দিছে অরেঞ্জ সার্টিফিকেট। দেখো হালকা পাতলা যদি এগুলো দেখো, সাইন্টিফিক নাম আসতে কিন্তু পারবা, কারণ সাইন্টিফিক নামের বানান চেঞ্জ করে দিবে না। ওকে, আচ্ছা, ওকে। এবার আমরা একটা মজার জিনিস শিখবো। ঠিক আছে? সেটা হচ্ছে কোন ব্যাঙের সাইন্টিফিক নাম। হুম, দেখো তো কোন ব্যাঙ কি করতেছে? বুক ফুলাচ্ছে না? হুম, তোমরা একটা ব্যাঙের গল্প জানো? একদিন একটা ব্যাঙ বলতেছে যে দেখো আমি এত পেট ফুলাইতে পারি, এত পেট ফুলাইতে পারি, এত পেট ফুলাইতে পারি। এটা বলতে বলতে ওর পেট ফুলাইতে ফুলাইতে ফটাস করে ফেটে গেছে। আর আমার পিচ্চিকালে আমার বইতে, মানে গল্পের বইতে এরকম একটা গল্প ছিল। সো ও কি করছে? বুক ফুলাইছে, মেলাইছে, টিকটকাশ হয়ে গেছে। অর্থাৎ বুফো মেলানো টিকটাস, বুক ফুলাইছে, মেলাইছে, টিকটকাশ হয়ে গেছে। মজা না? তাহলে ব্যাঙের সাইন্টিফিক নাম হচ্ছে বুফো মেলানো টিকটকাশ, টিকটাস। ঠিক আছে? ডান। আচ্ছা, আরশোলা। দেখো আরশোলা কি করছে জানো? পড়াশোনা করতে করতে অনেক প্ল্যান করছে। কি প্ল্যান করছে? আমেরিকাতে যাবে, গিয়ে পড়াশোনা করবে। অর্থাৎ ও পেরি প্ল্যানেটা, মানে প্ল্যান করে এই প্ল্যানেটই ছেড়ে দিছে। জিনিসটা হচ্ছে এরকম। সো ওদের প্রি প্ল্যান করে আমেরিকাতে গিয়েও কি হয়েছে জানো? কানা হয়ে গেছে। কানা। পেরি প্ল্যানেটা আমেরিকানা। মজা না? ঠিক আছে? আচ্ছা, লাস্ট আমাদের আলু। একদিন একজনার, ওর নাম ছিল হচ্ছে সোলানো, আর ওর নাম ছিল টিউবারো। হুম, তো এই সোলানো এই টিউবারোকে, মানে এই টিউবারো আসলে এই সোলানোকে অনেক পছন্দ করত। কেন? আর এই টিউবারও আবার সোলানো টিউবারকে পছন্দ করতো। কেন? কারণ ওর হচ্ছে বাইক আছে। দেখো কি সুন্দর একটা বাইক আছে। আমার যে অনেক বাইক পছন্দ, এরকম বাইক পছন্দ করার জন্য ও পছন্দ করতো। তো ও ওর বাপ মায়ের প্রদত্ত নাম হচ্ছে সোলানাম। তো টিউবারোকে বললো দেখো আমার নাম তো সোলানাম, তোমার নাম তো টিউবারো, তোমার সাথে আমার নাম আসলে মিলতেছে না, মানে আমাদের মানে ফ্যামিলি ম্যাচ হইতেছে না, আমার বাবা মা আসলে তোমাকে মেনে নিবে না। তো আমার বাবা মা যেহেতু তোমাকে মেনে নিবে না, তুমি তোমার নাম চেঞ্জ করো। তখন ও বললো কি যে তাইলে আমি কি নাম চেঞ্জ করব? তখন ও বললো তুমি তোমার নাম টিউবারো সাম করো, আমার নাম যেরকম সোলানম ওরকম তুমি টিউবারো সাম করো। এরপর থেকে আলুর সায়েন্টিফিক নাম হয়ে গেছে সোলানাম টিউবারো সাম। ক্লিয়ার? ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার সবাই দিয়ে ফেলো। আমাদের কিন্তু এই অধ্যায়টা শেষ। তোমরা অবশ্যই গ্রুপে, ফেসবুকে পোস্ট দিয়ে এবং ক্লাসে এখনো কমেন্ট করে আমাকে জানাও যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো। ঠিক আছে? হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে আমাদের সি। সবাই পেরেছি আমরা। ঠিক আছে? জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম নিমফিয়া নাউচেলি, এটার দরকার নাই। ওকে, ফাইন। এই তো আমাদের ক্লাসটা হচ্ছে শেষ।
সবাই আমাকে একটু জানাও যে আজকের ক্লাসটা তোমাদের সবার কেমন লাগছে। সবাই একটু দ্রুত জানাও। হ্যাঁ, ওটা হচ্ছে নিমফিয়া নাউচালি হবে। ওকে, আচ্ছা এটার ঝামেলা পরে দেখবো। আচ্ছা, গরুর ল্যাটিন নাম হচ্ছে বক্স ইন্ডিকা। গরু কিন্তু হচ্ছে ইন্ডিয়ার খুবই একটা মানে মানে ধর্মীয় দিক থেকে খুবই সিগনিফিকেন্স একটা হচ্ছে প্রাণী। হ্যাঁ, আচ্ছা আজকের হোমওয়ার্কটা সবার মনে আছে তো? আজকের হোমওয়ার্কটা কি বলতো? টার্টেল আর টর্টুইস কি এক? এটা হচ্ছে হোমওয়ার্ক আজকের। হ্যাঁ, সবাই অবশ্যই হোমওয়ার্ক করবা আর আমাকে মেনশন করবা হোমওয়ার্কে যে হচ্ছে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে। আমি চেষ্টা করছি অনেক ফান ওয়েতে এবং অনেক টেকনিক দিয়ে তোমাদেরকে পুরো ক্লাসটা করানো এবং হচ্ছে বোঝানোর, ঠিক আছে? এবং বায়োলজি সম্পর্কে মানে তোমাদের বই কিভাবে পড়াশোনা করবা, রিভিশন কিভাবে দিবা, এগুলো নিয়ে ইনশাল্লাহ আমি খুব দ্রুত ভিডিও বানানোর ব্যবস্থা করতেছি যেন তোমরা খুব সুন্দরভাবে এগুলো হচ্ছে বুঝতে পারো, ঠিক আছে? সো তোমরা আমাকে জাস্ট ফলো করবা, ইনশাল্লাহ দেখবা যে হচ্ছে মানে তোমরা এই ভিডিওগুলো সব পেয়ে যাচ্ছ আস্তে আস্তে। আমি জাস্ট পোস্ট দিলে তোমরা একটু খালি চেক করবা। ফলো করা বলতে এটা বুঝাইতে চাচ্ছি, ঠিক আছে? ওকে, সো আজকে ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। আমরা রিভিউ ক্লাসে তোমাদের সব সমস্যা নিয়ে চলে আসবা। রিভিউ ক্লাসে আমরা সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করব, পুরো অধ্যায়টা আবার রিভিউ করব, কোন অংশটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোন অংশটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সবকিছু নিয়ে পড়াশোনা করব। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট রিভিউ ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে এবং আল্লাহ হাফেজ। ক্লাস শেষ। হ্যাঁ, কি সিস্টেম এটা বলবেন আজে বাজে কমেন্ট করে ওগুলো বা ভিডিও আর অডিওটা অফ করেন নাকি লাইভে আছে এখনো হ্যাঁ তো অডিও অফ করো অডিও আলাদা করে অফ করতে হবে এই সেকশনে এই বলছি আচ্ছা না তিনবার দিবেন এই যে আমার একটু এডিট তিনবার দিন চারবার আচ্ছা আমরা এন্ড করতে পারবো না, আমরা বের হইতে পারবো লাইভ থেকে এন্ড হচ্ছে কি আর ওরা করে শেয়ার আমাদের সেটা মনে হয় জিজ্ঞেস করি ফাটিং কে রাখা আদি নাই এন্ড করে দিন এন্ড করে দিন ক্লাস শেষ না তা তো অনেক কাজই শেষ